গোপাল, যাচ্ছে গোপাল। শুনুন শুনুন শুনুন, মুর্শিদাবাদের নবাবের পেয়ারের পালোয়ান এসেছে নাটোরের পালোয়ানকে আলোয়ান বানাতে। তা পালোয়ানরা সব কই? নাটোর, যশোর, কুষ্টিয়া, নবদ্বীপের কেষ্টনগর সব রাজ্যের পালোয়ানদের পেটাতে এসেছে খামচা খান। কিরে কিরে, নাটোরের কোনো পালোয়ান আছিস নাকি রে? আয় আয়, যদি কেউ থাকিস চলে আয়, একটু ছেলে খেলা করে দেখি। খামচা খাকে একটু খামচি কেটে জানা। এই আছিস নাকি কেউ? চলে আয়। কোথায় রে সব? কিরে, হাতে চুড়ি পরে বসে আছিস নাকি সব? মুখ সামলিয়ে কথা বলবি রে খামচা। কিশোরী সিং তোকে বগলে চেপে ধরবে আর ঘাম করে ছেড়ে দেবে। কি হলো রে, বাদ ধরলো নাকি? আয়। খামচা খা এখানেই থামবে না। যশোর, কেষ্টনগর, কুষ্টিয়ার পালোয়ানদের ওটকে দিয়ে তবে নবাব সাহেবের কাছে ফিরবে। খামচা খা হবে বাংলার সেরা পালোয়ান। এবার এবার যাব নবদ্বীপ। হ্যাঁ, নবাব সাহেব বলেছেন নবদ্বীপের পালোয়ান গুলোকে পটকে না দিয়ে ফেরাই যাবে না। ওদের রাজার সভায় গিয়ে উঠবো, একেবারে রাজার সভায়। কি বলছো কি? একটা কুস্তিগির পালোয়ান ভয় দেখিয়ে চলে যাবে? আরে বাবা, নবদ্বীপ রাজ্যের সম্মান নষ্ট করবে ওটা। ঘাড়ের অদ্দা মেরে বাড়ি পাঠাবো, কি ভেবেছে কি? সেনাপতি, তোমার সৈন্যবাহিনীতে পালোয়ান টালোয়ান আছে না নেই? নেই মানে? মোচা সিং আছে, বুনো বাগদি আছে, মেড়ালাল পালোয়ান আছে। খামচা সিংকে তারপর দেখবো হেরে গিয়ে নাম ডোবালো সব। ওই মোচা সিংকে ঘন্ট বানিয়ে ছেড়ে দিল। তবে মোচা সিং এর শুনলাম বড় সর্দি হয়েছে। পালোয়ানদের সর্দি কাবু করে না সেনাপতি মশাই। ওই পালোয়ানদের বলে দাও একেবারে হাড়গুলো দিয়ে ডুগডুগি বাজাতে হবে। তুমি কি বলো গোপাল? আগে ওই আমি বলি কি মহারাজ, ওই নবাবের পালোয়ানটাকে অত হালকা ভাবে নেওয়া উচিত হবে না মহারাজ। এই ব্যাপারেও যদি তুমি ভাড়ামো করো ভাড়মশাই, তাহলে তো রাজ্য ছেড়ে চলে যেতে হয়। তাহলে আর সেনাপতি রেখে কি হবে? আরো গোটা ছয় ভাঁড় রাখলেই তো হয়। যত সব। রাজা কৃষ্ণচন্দ্রের অপমান ভারমশাই, যদি ওই একটা পালোয়ানকে ভয় পেতে হয়। গোপাল, এরা সব কি বলছে শুনছো? আমি সামান্য গরিব ভাঁড়, হাসি নিয়ে আমার কারবার, কিন্তু যদি ওই পালোয়ানটা কুস্তি করতে গিয়ে লেজে গোবরে হয়ে সকলকে হাসায়, সে আমরা বুঝবো, তুমি নাক গলিও না। কি সেনাপতি? তা তো বটেই, তা তো বটেই। হ্যাঁ ভারমশাই, ওই হাসি নিয়েই থাকুন। বেশ, তাহলে কুস্তির আখড়ার পালোয়ানদের ডাকো। গোপাল আমার সঙ্গে না হয় ভাড়ামই করুক। কি গোপাল? এটাই ভালো। চেঁচাতে আমাদের জুড়ি আর নেই মহারাজ। জয় জয়। হয়েছে হয়েছে, হনুমানের জয় না জাম্বুয়ানের জয়, এবার পরীক্ষা হবে। কই মোচা সিং কোথায়? এই যে হুজুর, প্রণাম। ওই পরনাম জানিয়ে এখন কিছু হবে না। খামচা খা নামে একটা ওই নবাবের পালোয়ানটা এসে গেল। ওটাকে ওটাকে আমি পান্তা ভাত করে ছেড়ে দেবো রাজামশাই। না না, কম বড় পালোয়ান নয়। নাটোর, যশোর সব হারিয়ে এসেছে।
বুনো ষাঁড় একটা। আমাদের বুনো পালোয়ানটা কোথায় গেল? 3 সের করে ছোলা চিবোয়। একবার হুকুম দিন মালিক, ওই খামচা খাঁকে ছোলার ডাল বানিয়ে। মুখে ন মারিতং জগৎ। মুখের সামনে দাঁড়ায় কার শান্তি? বাতেল্লা নয় তো, একবারে আয়লা ঝড়। একবার বুনো সিং এর সামনে ওই খামচা খাঁটাকে আনি দেন, সিরিফ ফু দিলে মাটিতে গিয়ে শুয়ে পড়বে। ওটা লড়বার আগে আমাকে একবার লড়তে দেন না হুজুর। ওটা আমার নাম শুনলে আঁচি মারবে মালিক। এটার আবার কি নাম মন্ত্রী? আমার নাম पांचू सिंह मेरठ। पाठार घिलूर आचार रोटी के साथ हर रज खेली। পচা সিং? पचा नहीं पांचू। দেখিস শেষে না আবার। পটকে দেবে বলেছে পা। আমাকে আগে লড়তে দিন মহারাজ, আমাকে আগে লড়তে দিন। কি ভারমশাই, কি বুঝছেন? এটাই ভালো, চেঁচাতে আমাদের জুড়ি আর নেই মহারাজ। তোমার সব ব্যাপারই প্যাঁচ গোপাল। কুস্তি মানেই তো প্যাঁচের খেলা। শুনেছো খামচা খাঁ, আমাদের পালোয়ানরা কেমন ফুর্তি করছে? মরার আগে পিঁপড়ে গুলো পাখা নাড়তে নাড়তে ওড়ে হুজুর। কি বুঝছো গোপাল? মহারাজ, ওই শাস্ত্রে বলে মেঘ বেশি গজরালে বৃষ্টি ভালো হয় না। এই তোমার বদ অভ্যেস গোপাল, খালি কান ভাঙাচ্ছ। কি করি মন্ত্রী মশাই, কানের পাশেই যে গাল, সে গালে যাতে ওই অপমানের থাপ্পড় না এসে পড়ে, তাই কান ভেঙে গাল বাঁচাই। আরে বাবা, গোপালকে কথায় হারাতে পারবে না মন্ত্রী। হ্যাঁ মহারাজ, এই খামচা খাঁটা। এই দেখো মাথা মোটাটা এখানে নিয়ে এলো। এই মোচা সিং, ভিতর নে ঘুষ যা জলদি জলদি। তুমি তাহলে খামচা খাঁ লড়তে এসেছো? আরে লেগে যাবে বাপু, লেগে যাবে। অস্থানে কুস্থানে লেগে গেলে তার হা করতে পারবে না, তাতে কি হবে? হাঁ করতে না পারলে খেতে পারবি না, দাঁত পড়ে যাবে। তখন তখন শুধু দই আর পাকা কলা খাবি। আরে যা হবে তা হবে, কিন্তু কুস্তিটা চাই মহারাজ। চাইলে পাবি, কিন্তু 3 বার লড়তে হবে। মোচা সিং, বুনো সিং আর পচা সিং। ঠিক আছে ঠিক আছে, সবাইকে পটকে দেবো। মরে যাই আর কি। আমাদের পালোয়ানরা রাংটা কুড়োবে না, এমন থাবড়া কষাবো না। এই চামচা, এই মুখ সামলে কথা বল। এই দেখো রেখে গেল দুষ্টু ছেলে, দুর্মকা। এই তোকে পরীক্ষা করছিলাম, এবারটা মহা তেদর, ই আর কি বোঝে না। একটু থামো না অমাত্যমশাই। তাহলে মহারাজ, এখন তাহলে পালোয়ানদের ডাকি। না, সব পালোয়ান খাওয়া দাওয়া করুক, তারপর 2টো থেকে শুরু হবে কুস্তি। কি খামচা খাঁ, রাজি তো? ঠিক আছে 2টোর সময় মহারাজ, তাই কথা রইল। ও কোতোয়াল, খামচাকে নিয়ে গিয়ে খাওয়াও। একদম 2টোর সময় নিয়ে এসো। যাও খামচা যাও। না, ভালো বুঝছি না। এই খামচা খাঁটা একেবারে খিঞ্চি কেটে নবদ্বীপ জিতে নেবে। এখন কি করি? কিচ্ছুটি ভাববেন না মহারাজ। দেখলেন তো আমার মোচা সিং, বুনো সিং, পাঁচু সিং একেবারে ফুটছে। খামচাটা গলে পাক হয়ে যাবে। খামচার পেশিগুলো দেখেছো? ওই তোমার মোচা সিং এর ঘাড়খানা চেপে ধরে গদ্দানে রদ্দা কষালেই গুঁড়ো পস্তা হয়ে যাবে। বুনো আছে, কিছু ভাববেন না। বুনো ষাঁড়ের মতন পেটে গুঁতবে। কোথায় রাম আর কোথায় রাম ছাগল? আমি তাহলে কি করি? কিচ্ছু করতে হবে না, ওই খামচাটাকে যত পারো খাওয়াও। হাঁ করলে যেন হালুয়া দেখা যায়। যাও। গোপাল অভিমান করে চলে গেছে। নবদ্বীপের সম্মান বাঁচাতে বললে ও একটা উপায় বার করবেই, কিন্তু কাকে পাঠাই ওর কাছে? বিজ্ঞানী একেবারে হাজির মহারাজ। খুব বিপদ বিজ্ঞানী, বড় বিপদ। বুঝে গেছি, আলীবর্দী নবাব আপনাকে আর নবদ্বীপকে অপমান করতে পাঠিয়েছে ওই খামচা খাঁকে। কে বাঁচাবে সম্মান বলো তো? ভার মশাই ছাড়া আর তো কেউ নেই মহারাজ। আমি
আমি ভারমশাইয়ের বাড়ি গেছিলাম। হ্যাঁ, উনি তো পালোয়ান খুঁজতে বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছে? বিদেশ থেকে পালোয়ান আনবে গোপাল? না মহারাজ, এই ভেতো বাঙালির মধ্যেই লুকিয়ে আছে তেমন পালোয়ান। আপনি আপনি কিচ্ছুটি ভাববেন না মহারাজ, আগে দেখা যাক না আমাদের পালোয়ানেরা কি করে, তারপর ভারমশাই তো আছেনই, উনি ঠিক ব্যবস্থা করবেন মহারাজ। কি হলো পালোয়ানজি, খানা না পছন্দ? হ্যাঁ, এই রাজার মন্ত্রীটা আমায় খাইয়ে খাইয়েই হারিয়ে দেবে দেখছি। না 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 না, প্রথমে গুড় খাবো। হ্যাঁ, গুড়। এই 2টো হাঁড়ি গুড় নিয়ে এসো, গুড় থেকে শক্তি আসে। এই গুড় খাবো। গুড়? তার মানে গুড়টাই হলো আসল খাবার। যাই, মন্ত্রী মশাইকে বলে আসি, ওই মোচা বুনো আর পচাকে ওই গুড়ই খাওয়াবো শুধু। কি হলো? আরে বাবা, গুড় আনছি রে দাদা, একটু সবুর করো। ও বেটা, ওই বেটা পালোয়ানকে গুড় খাওয়াবে? ওরে গুলটে, ওদের নিয়ে পা চালিয়ে চল। এখানে তুমি পালোয়ান কোথায় পাবে গোপাল দাদু? দূর, এখানে তো সব রোগা পটকা। ওই চাষা ভুষো, জেলে ধোপা, মাঝি, ওরা যে কাজের লোক রে। কাজের লোক না হলে আসল লড়াই কেউ করে না কি? কেউ করে না রে ভাই। চল 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 চল। শোনো শোনো শোনো, কৃষ্ণনগরের বাসিন্দারা শোনো, নবাবের পালোয়ান কৃষ্ণনগর আর মহারাজ কৃষ্ণচন্দ্রের সম্মান নষ্ট করতে আমাদের পালোয়ানদের সঙ্গে লড়বে। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। একদিকে মোচা সিং, বুনো সিং, পচা সিং, আর অন্যদিকে খামচা খা। ঠিক দুপুর 2টোয় লড়াই। শোনো শোনো শোনো। কি হলো রে? হ্যাঁ, আরে আরে আঁখ তো খুলতেই পারছি না। ঘুরলে আতো, ঘুরলে আও। আরে আর গুড় খাস না রে, হাতে পায়ে এসব কি হলো রে? এই পচা পচা, রে পচা সিং, ওঠ। কোথায় কোথায় রে মোচা পালোয়ান, কোথায়? আয় 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 আয়, আগে তোকে পটকাই, আয়। কি হলো কি মন্ত্রী? এই সেনাপতি, এ কি রে? ওই 3টেতে 5 হাঁড়ি গুড় খেলো, হাঁটছে না কেন? কি খেলো? গুড়। একদম কিপটেমো করিনি, একদম না। হায় ভগবান, এটা মন্ত্রী না মুরব্বা? সেনাপতি। আরো পালোয়ান চাই, পালোয়ান নিয়ে এসো, আমাকে পালোয়ান দাও। সব কটার গদ্দান নেব। নেবই তো, আমি ছাড়বো না। তোমারও নেব, ল্যাক প্যাকে কোথাকার ভোঁতা। ওহ ভগবান। রাজা মশাই। গোপাল, গোপাল এসেছো তুমি? তোমাদের তোমাদের রাজা মশাইয়ের মান মর্যাদা কেন ভেঙে পড়ছেন মহারাজ? একটা ব্যবস্থা হবেই হবে। কবে আর হবে? আপনি খেয়ে নিন মহারাজ। যে মাটিতে মানুষ পড়ে যায় সে মাটিতেই সে উঠে দাঁড়ায়। কাল যে আবার হার হবে, খামচা খাঁকে কিছুতেই থামানো যাবে না। আমি বলছি যাবে মহারাজ। আগে থেকে ভেঙে পড়বেন না দয়া করে। আমার আর রাজ্যের সম্মান রক্ষার ভার তোমার উপর তুলে দিলাম গোপাল। আয় 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 আয়, আয় চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয় আয় আয়। কি কি আর কেউ নেই? পুরো নবদ্বীপে আর কোনো পালোয়ান নেই?
তাহলে তাহলে আমি জিতলাম, হ্যাঁ আমি জিতলাম। আরে দাঁড়া রে বাপু দাঁড়া। ঘুঘু দেখেছিস, ফাঁদ দেখিসনি। হ্যাঁ, গোপাল এসেছো তুমি? নবদ্বীপের বিপদ, মহারাজ কৃষ্ণচন্দ্রের অসম্মান, আমি কি না এসে পারি? ই কাকে ধরে এনেছে ভাঁড় মশাই? হ্যাঁ, রাজামশাইয়ের সম্মান নিয়ে ইয়ার কি? হ্যাঁ, একটু ইয়ার্কি করুক না ভারমশাই। আদেশ দিন মহারাজ। কি গঙ্গু, হবে তো? একবার শাড়ি দেন না, একেবারে ফর্সা করে দেব। নাও খামচা খা, এইবার আসল লড়াই করো চাঁদু। একেবারে ফর্সা করে দিচ্ছি, কাম শেষ হুজুর। আজ আর ওই খামচার জ্ঞান ফিরবে না মহারাজ। হেরে কাত। হ্যাঁ, একেবারে কুপকাত। কে এই কোত্থেকে পেলে পালোয়ানকে? এরকম পালোয়ান আরো অনেক আছে মহারাজ। দেশের অপমানের দিনে তারা সবাই বেরিয়ে আসে। হ্যাঁ, কি বলছো? আমার প্রজা? হ্যাঁ মহারাজ, এ হলো গঙ্গু ধোপা, আপনার রাজবাড়ির বড় বড় শতরঞ্চি কেচে পরিষ্কার করে দিনের পর দিন। শতরঞ্চি কাছে তাহলে পালোয়ান? ওটাই তো ওর পালোয়ানি মন্ত্রী মশাই। দুবেলা ভালো করে ভাত জোটে না, কিন্তু জলে ভেজা ওই বড় বড় শতরঞ্চি এক ঝটকায় মাথার উপর তুলে পাটার উপর আছড়ে মারে। এটা কি কম পালোয়ানি মন্ত্রী মশাই? আরে এই করতে করতেই খামচা খান মতো পালোয়ানকে অবহেলায় আছাড় মারে। সম্মান বাঁচে নবদ্বীপের, কৃষ্ণনগরের, আর এই কৃষ্ণচন্দ্রের। তুমি তুমি ধন্য গঙ্গু, ধন্য। পুরস্কার তুমি পাবে, কিন্তু আবার কিন্তু কি মহারাজ? গঙ্গুর এই বীরত্ব নবদ্বীপের ইতিহাসে লেখা থাকবে। রাজকবি গঙ্গু নামের এক পালোয়ান বাঁচিয়ে দিল অবহেলায় নবদ্বীপের মান। নোংরাকে যে ফর্সা করে ধোপা হয়েও লড়াই করে, বাঁচিয়ে দিল অবহেলায় নবদ্বীপের মান। আহা নবদ্বীপের মান। বলুন মহারাজ, আমাকে বলুন কি হয়েছে আপনার? দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আপনার মুখ সে একই রকম কালো। হ্যাঁ হ্যাঁ, বলুন না বলুন। এই তো আমি এসে গেছি আপনার মুশকিল আসান। না না, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আরে মহারানীকে একটা শাড়ি দিয়েছিলাম, মহারানী সেটা মনেই ধরেনি। ও বুঝেছি, আবার শাড়ি নিয়ে বাড়াবাড়ি। ইয়ার এমন কি ব্যাপার? হ্যাঁ, আপনি আর একটা শাড়ি কিনে দিলেই তো পারেন। আহা, আমার আহ্লাদে হলো। আরে মহারানীর মনে ধরে অমন শাড়ি আমি পাই কোথায়? কেন মহারাজ, এ হেথায় হোথায় সেথায়। আমার মাথায় মাথা মোটা কোথাকার। শোনো, যেথায় ইচ্ছে যাও, শুধু রানীকে তাক লাগিয়ে দেওয়ার মতো শাড়ি জোগাড় করে আনো, যে করে হোক। দেখি দেখি দুজনের মধ্যে কে পারে এই অসাধ্য সাধন করতে। এবার জমবে মজা। কে কে ওখানে? ওই তো ওখানে ওখানে ওই গাছের পেছনে। কই কোথায়? কেউ তো নেই। ও, তাহলে বোধহয় আমারই মনের ভুল। শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু এমন শাড়ি দেখা তো দূরের কথা, নামও শোনেননি কখনো। এই দেখুন, এটা তাঁত আনারসি, আর এটা পেটাই আমদানি, আর এটা দেখুন চট্টগ্রামের মসলিন। ওরে বাবা, এ বলে কি রে? না এ খগা, শুধু বললে হবে। দেখ দেখ দেখ, খরচা আছে খরচা আছে। কিন্তু কিন্তু আমার যেন নামগুলো কেমন শোনা শোনা ঠেকছে। রাখ রাখ, কু বলছে। জীবনে কোনোদিন কৃষ্ণনগর বেরিয়ে কোন নগরে গেলি না, তুই জানবি শাড়ির দাম।
আরে দেখি 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 ব্যাপারটা কি। কথায় বলে না, যেখানে দেখিবে ভিড় সেখানেই মারিবে তীর। কি হয়েছে কি হয়েছে কি দেখি? আরে হয়েছেটা কি? এটা কি মগের মুলুক নাকি যে হ্যাঁ যাকে তাকে টুপি পরাবে? বাবা আমিও মন্ত্রী, টুপি পরালেই হলো। ও মা, মন্ত্রী মশাই, এ এ এই তো ধাক্কা পার 12 হাতি শাড়ি, আর এই 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 80 সুতোর ফিনফিনে আনারকলি। হ্যাঁ মানে এগুলো, এই সবগুলো শাড়ি? এসব আর কি, আসল জিনিস তো দেখাবো মহারাজকে যদি সুযোগ পাই। তা তো বটেই, তা তো বটেই, মহারাজকে তো দেখাতেই হবে। ওরে বাবা কি আনন্দ, কি আনন্দ! এ যে একেবারে মেঘ না চাইতেই জল। আহা, এবার মহারাজকে সন্তুষ্ট করব আর গোপালকে টেক্কা মারবো, একেবারে এক ঢিলে দুই পাখি। আচ্ছা আচ্ছা গিনি, তোমার তো অনেক দিনের শখ একটা ভালো শাড়ি কেনার। তা কি শাড়ি তোমার পছন্দ বলো তো? ও মা, দেখি দেখি দেখি, আজ কোন দিকে সূর্য উঠেছে? হ্যাঁ, তুমি আমায় শাড়ি কিনে দেবে? হ্যাঁ, একেই তো বলে ঝাড়ের বাস ঘরে আনা। হ্যাঁ? কি বললে? একখানা? হ্যাঁ হ্যাঁ, একখানা করে দিলেই হবে। কোন একটা বোমকাই, একটা জামদানি, একটা কাশ্মীরি পশমিনা। বাহ 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 বাহ, এই তো এই তো, কেমন গড়গড় করে বলে যাচ্ছ। এর মধ্যে ওই মহারানীকে মানাবে কোনটা? তাহলে তাহলে এত সব মহারানীর জন্য? আমার জন্য নয়। বেরো 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 বলছি এখান থেকে। আমাকে সুরসুরি দিয়ে মহারানীর জন্য শাড়ি বাঁচা হচ্ছে। কি মন্ত্রী বললে যে শাড়ি দেখে নাকি একেবারে তাক লেগে যাবে? তা কোথায় তোমার শাড়ি? ও মা, সে কি কথা! মন্ত্রী মশাইয়ের শাড়ি কই, আগে তো কখনো পরতে দেখিনি। শাড়ি আমি পরবো কেন, তুমি পরবে, শুধু ওটাই তো বাকি আছে। এই যা দুষ্টু, সব বলে না। মরেছে, এখনো তো এলো না। দোকানি ডোবাবে নাকি আমায়? হ্যাঁ এই তো দোকানি এই এক্ষুনি এসে পড়বে মহারাজ, এক্ষুনি এসে পড়বে। মহারাজ সকাল থেকে বেছে বেছে হয়রান, কোনটা যে নিয়ে আসি আর কোনটা যে রাখি। বেশ বেশ, এখন তাহলে দেখাও তো খান কতক, দেখি আমার মনে ধরে নাকি। এই যে বদনগঞ্জের নিম জড়ি, রামধনু রং বাহারি, আর এইটা দেখুন দেখুন, তসরের ওপর বাটিকের কাজ। যেন ফুলে ফুলে প্রজাপতি। বাবা বাবা বাবা, এ তো শাড়ি নয়, যেন ছবি। দেখো দেখো গোপাল, দিল তো মন্ত্রী তোমার নাকে একেবারে ঝামা ঘষে। ও বাবা, ওটা আবার কি? কি সূক্ষ্ম! ওটা শাড়ি না শাড়ির ছায়া? বাবা, এ তো মনে হচ্ছে হাতের ভেলকি, নাকি নাকি জাদু। এ আর কি মহারাজ, আমার কারিগররা আরো অনেক রকম শাড়ি বানাতে পারে, বিশেষ করে এমন এক সূক্ষ্ম শাড়ি যা খালি চোখে দেখাই যাবে না। ওটা নবাবদের জন্য তৈরি করা হয়, তবে তার জন্য সময় আর অর্থ দুটোই দরকার মহারাজ। কি কি খালি চোখে দেখা যাবে না এমন শাড়ি? হ্যাঁ, নবাবদের শাড়ি? হ্যাঁ, ওইটাই আমার চাই। মন্ত্রী, এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করো, আর কোষাগার থেকে 1000 স্বর্ণমুদ্রা এখনই এনে দাও। আরো লাগলে আরো দেব, তোমাদের 1 মাস সময় দিলাম। কিন্তু তার মধ্যেই আমার ওই কাপড় চাই। চাই? পেয়ে যাবেন, পেয়ে যাবেন মহারাজ। আজ থেকেই কাজে লেগে পড়বে সবাই। কি মহারাজ, এবার খুশি তো? এই এতদিনে একটা কাজের মতো কাজ করেছো মন্ত্রী। সাধে কি কথায় আছে, খাল কেটে কুমির ডেকে আনা। যা দেখতে পাওয়া যাবে না তার জন্য পয়সা দিচ্ছে।
আজ দুপুরে মাছের মাথা দিয়ে ডাল আর লাউ চিংড়ি হচ্ছে তো। আর সঙ্গে দুটো করে গরম তেলে ভাজা বেগুনি। শেষ পাতে মিষ্টি দইটা দেওয়ার কথা মনে করিয়ে দিন আরেকবার। পায়ের ওপর পা তুলে গান্ডে পিণ্ডে খাচ্ছে আর ঘুমোচ্ছে। কাজ যে কি হচ্ছে কে জানে, কিন্তু মহারাজকে এ কথাটা বোঝায় কে? যত সব উটকো ঝামেলা। সপ্তাহ পর সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ কাপড়ের কোনো খবর নেই। কি মন্ত্রী, কাজ কদ্দূর? না মানে সব কিছু তো ঠিকঠাকই চলছে। হ্যাঁ, একদম ঠিকঠাক। খবর তো সবই কানে আসে। কোষাগার থেকে থলি থলি টাকা ফাঁকা হচ্ছে নিয়ম করে। হ্যাঁ, সে কি কথা? টাকা ফাঁকা? ও মন্ত্রী, বলি হচ্ছেটা কি? এটা কি ইয়ার কি ধান কল? মরেছে বিটলেটা আবার মহারাজের মেজাজটা চটকে দিয়েছে। এবার আবার কি হবে? হ্যাঁ, ওরকম মেয়েদের মতো বিড়বিড় না করে যাও যাও, দলবল নিয়ে এক্ষুনি যাও আর খবর নিয়ে এসো কাজ কদ্দূর এগোলো। জল খাবারে ফলারটা খাসা হয়েছিল। সঙ্গে সঙ্গে আবার টাটকা সর ভাজা। আরে আরে সর ভাজা নয়, এবারে আমাদের হাড় মাথা সব ভাজা করে খাবে মহারাজ। মলজা অমন আট ভাট না বকে কাজের কথাটা বলতো। মহারাজ মন্ত্রীকে পাঠিয়েছেন আমাদের কাজ দেখতে। মন্ত্রী এই এলো বলে। ও এই কথা। আচ্ছা আয় সবাই এইদিকে আয়, শোন কি করতে হবে। কে বুঝেছিস তো সব? দরজা খোলো, দরজা খোলো। আরে আরে আমার কি সৌভাগ্য আপনি এসেছেন। হ্যাঁ হ্যাঁ এসেছি, কাজ কদ্দূর হলো তাই দেখতে এসেছি। চলুন, আপনি নিজেই নিয়ে চলুন। কি করছেন, কি করছেন? সর্বনাশ! থামুন, থামুন। কেন কেন, কি হলো? ভেতরে বাঘ আছে না ভাল্লুক আছে? হ্যাঁ, আগে জুতো খুলুন। এইবার গঙ্গা জল মাথায় নিয়ে শুদ্ধ হয়ে এবার আসুন, আসুন। ঠিক আছে ঠিক আছে। মনে রাখবেন, যারা নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি পবিত্র। কি হলো বলো তো গোপাল, মন্ত্রীর যে আর পাত্তাই নেই। এ আর নতুন কি মহারাজ, কাজে ফাঁকি দেওয়া তো মন্ত্রী মশাইয়ের বরাবরের অভ্যেস। আজকের কাজ কাল, কালকের কাজ পরশু। আহা, কি দেখলাম, চোখ জুড়িয়ে গেল একদম। এমনও কি সম্ভব? জানতে না চাইতেই গল গল করে বলে যাচ্ছে। মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যাঁ। মহারাজ, 1 মাস হতে আর যদিও 3 দিন বাকি, তবু ওনারা ঠিক কি কি দেখলেন এখন একটু শুনে নিলেই হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মন্ত্রী বলো বলো, আমার যে আর তর সইছে না। না না না, বলবো এখনই, মানে এইখানেই। এই রে, কি বলি এবার, কি বলি? হ্যাঁ, আসলে ওখানে সবাই মন দিয়ে কাজ করছে আর শাড়িটাও সুন্দর হচ্ছে। কি বাবা, শাড়ি তো দেখতে পাচ্ছি না, কিন্তু সে কথা বললে সবাই ভাববে আমি অপবিত্র। দেখলেন তো কি সুন্দর শাড়ি। সুন্দর সুন্দর। আজ আমার যা আনন্দ হচ্ছে না, মহারানীকে কাপড়টা দিয়ে একেবারে তাক লাগিয়ে দেবো। সেই আশাতেই আপনি নাচুন মহারাজ। খাজনার চেয়ে বাজনা বেশি হয়েছে, নিখাত কপালে দুঃখ আছে। টানা 1 মাস ধরে
আমি আর আমার কারিগরেরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে এই কাপড় বানিয়েছি। প্রজাপতির পাখা দিয়ে তৈরি সুতো, হাতির দাঁতের গুঁড়ো দিয়ে কাজ করা নকশা, 112টা ছোট বড় হীরের টুকরো, আরো কত কি যে আছে এর মধ্যে, তার হিসেব দিলে এক বেলা কেটে যাবে। আহা কি সুন্দর, যেমন রং তেমনি বুনন। হ্যাঁ হ্যাঁ, তাই তো সেই রকমই তো দূর থেকে মনে হচ্ছে। মহারাজ দেখুন দেখুন, এই সেই স্বর্গীয় শাড়ি। আমি আগেও বলেছি, আবার বলছি যে নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। গোপাল, কিছু নজরে পড়ছে তোমার? আমার তো সব ধোঁভা। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকছে না। আমাকে আগে একটু বুঝে নিতে হবে যে। হ্যাঁ, এইবার মহারাজ আপনিও না পারবেন গিলতে, না পারবেন ফেলতে, কেউই কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু নিজেকে পবিত্র প্রমাণ করতে সবাই বলছে। আচ্ছা গোপাল, এই যে আমি কিছু দেখতে পাচ্ছি না, এটা তবে কার দোষ? আমার? হ্যাঁ, আরে আরে তুমি কিছু করো গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এবার কিছু করতেই হবে। আমার সামনে আপনাকে আমাদের সবাইকে টুপি পরিয়ে দিয়ে যাবে, আর আমি হাঁ করে দেখব তা কি হয়। শাড়িটাকে পরীক্ষা করার জিনিস নিয়ে আসি। যা, এই যে দেখি একেবারে হাওয়া হয়ে গেল। মহারাজ, আপনার কথা মতো খালি চোখে দেখা যায় না এমন শাড়ি আমি বানিয়ে এনেছি। আপনি নিজের চোখে তা দেখেছেনও। এবার আপনিও আপনার কথা রাখুন মহারাজ, আমাকে পুরস্কার দিয়ে আপনার কথা রাখুন। গোপালটা যে এই সময় কোথায় গেল? কি করি আমি এখন? এই তো গোপাল এসে গেছে। উফ, এতক্ষণে ধরে প্রাণ এলো আমার। কিন্তু তার আগে তো আমার লোক আরেকবার কাপড়টা পরীক্ষা করে দেখবে। বিচিটর সবটাই চালিয়াতি, খালি বড় বড় ভাব, কিচ্ছু করতে পারবে না, খালি সময় নষ্ট। গোপালটা হলো কি? মাথা টাথা খারাপ হলো না তো আবার? কাপড়টা ভালো, কিন্তু কাপড়টা কতটা ভালো সেটা বোঝা যাবে একমাত্র যদি আপনি এটা পরে সবাইকে দেখান। হ্যাঁ নয় হ্যাঁ, আরে কাপড় দোকানে সাজিয়ে রাখলে নয়, মহিলারা পরলেই ভালো লাগে সবচেয়ে বেশি। ঠিকই তো। না না না, মানে এটা কি করে সম্ভব? এ তো মহারানী পরবেন। আগে আপনি পরবেন, আমি নকশা পরীক্ষা করব, তারপর মহারানী। হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে। শাড়িটা তো একবার পরতেই হবে। প্রহরী, যাও একে নিয়ে যাও অন্দরমহলে। মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। সে কি, ছেড়ে দেবো কি আবার? আরে আগে শাড়িটা পরে এসো, তারপর তোমার প্রাপ্যটা বুঝে নেবে না? ও বাবা, হাওয়া খুব খারাপ, এখান থেকে কেটে পড়ি। না মানে আমার বড় ভুল হয়ে গেছে মহারাজ, এমনটা আর কখনো করব না। ভুল? কিসের আবার ভুল? মানে শাড়ি তো নেই, আমি আপনাকে ঠকাচ্ছিলাম। এই তো নিজ মুখে স্বীকার করেছে। শাস্তি তো তোমাকে পেতেই হবে বাবা, আমাকে ঠকানো। ও কি মন্ত্রী, তুমি কোথায় সরে পড়ছো? তোমারও হবে, দাঁড়াও। আমার কি দোষ? কেন বলেছিলে না শাড়িটা সুন্দর? এবার ওটা তোমায় পরাবো। মহারাজ, এই আমি কান বলছি, আর এরকম ভুল জীবনে হবে না মহারাজ। হবে না নয়, হতে দেব না। এই কে আছিস? যা একে আর এর সাঙ্গপাঙ্গকে ধরে রাখ কাল কুঠুরিতে।
আর গোপাল, ধন্য ধন্য তোমার বুদ্ধি। আমার তরফ থেকে তোমাকে এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা? এই, কে আছিস? যাক, রান্না বান্না মোটামুটি শেষ, শুধু মাংসটা হয়ে গেলেই সব পাত করে খেতে বসে যাবো তো না? কিন্তু মাংস হতে এখন আর ঢের সময় লাগবে, ততক্ষণ কি করব? তোরা একটু খেলাধুলা কর, ততক্ষণ আমি একটু চিড়িয়ে নিই। তোমার জিরিয়ে নেওয়া মানে তো তোমার নাক ডেকে ঘুমোনো। না না, এখন ঘুমোতে হবে না। তাহলে আমি কি করব তোরাই বলে দে। তুমি এখন আমাদের একটা গল্প বলো। তুই যে আমার থেকেও বড় শেয়ানা রে, বেশ কায়দা করে গল্পটা আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এবার গল্প বলো। গুলটে, পুচকে, তোরা এদিকে আয়, গোপাল দাদু গল্প বলবে, তাড়াতাড়ি আয়। কি মজা, কি মজা। শোন তবে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, কিসের পাপে মুটকিটাকে চড়িয়ে দিলে ঘাড়ে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আরে সিপাই ভাই যে, বলো বলো, কোথায় যেতে হবে বলো? সোজা মহারাজের কাছে। চলো চলো চলো, এক্ষুনি হাজির হতে বলেছেন। কি বলছো, কি ভগবান নেই? না 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 না, আমার তো মনে হয় নেই। আরে বাবা, থাকলে দিনে দিনে মানুষের দুঃখ কষ্ট এত বাড়ছে কেন? হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো। দুঃখ কষ্টে মানুষ যেন কেমন জেরবার হয়ে যাচ্ছে। আর এ রাজ্যের রাজা হয়ে শত চেষ্টা করেও আমি তো সব প্রজার মুখে হাসি ফোটাতে পারছি না। এটা কত বড় অনুতাপের কথা বলো তো। আর সেই জন্যই মাঝে মধ্যে মনে হয় ভগবান আর নেই। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আস্তে আস্তে কানে এলো, আপনি যেন বলছিলেন ভগবান নেই। এই গোপাল, তা তোমার কি মনে হয় এই ভগবান আছেন? আছেন আছেন। শ্রী নারায়ণ চন্দ্র বৈকুণ্ঠে বসে মা লক্ষ্মীকে নিয়ে দিব্যি সুখে ঘর কন্যা করে যাচ্ছেন। তিনি বিদ্যমান? অবশ্যই মহারাজ। তবে কি জানেন, ইদানিং তিনি ওই কানে তুলো গুজে রেখেছেন। কানে তুলো গুঁজে রেখেছেন কেন? ওই যাতে ওই মানুষের ডাকে তাকে আর সাড়া টাড়া দিতে না হয়। কেন কেন সাড়া দেবেন না কেন? ভক্তের ডাকে সাড়া দেওয়াই তো ভগবানের ধর্ম। তাহলে একটা গল্প বলি শুনুন মহারাজ। একবার এক ভক্তের ডাকে সাড়া দিতে গিয়ে তার কি পেঁচের অবস্থা হয়েছিল শুনুন। পেঁচির অবস্থা হয়েছিল মানে কিরকম? গল্পটা শুনবেন নাকি? তুমি হচ্ছ রসিক শ্রেষ্ঠ গোপাল ভাঁড়, তোমার গল্প কি আর না শুনে পারা যায়? হ্যাঁ, তা একবার এক গরিব মানুষ খুব আকুল হয়ে ভগবান মানে ওই নারায়ণকে ডাকতে শুরু করলো। তারপর তা ভক্তের আকুলটাকে বিগলিত আর বিচলিত হয়ে লক্ষ্মী ঠাকুরন নারায়ণকে বললেন, যাও না বাবু, একবার মর্তে শুনাই এসো না ভক্ত কি বলতে চায়। তা নারায়ণ কি করলেন? তা নারায়ণ ঠাকুর তো মা লক্ষ্মীর কথা ফেলতে না পেরে একদিন দেখা দিলেন। হে ভগবান নারায়ণ, কৃপা করে একবার দেখা দাও প্রভু। এত করে ডাকি তোমায়, তবু তুমি কেন আমার দুঃখ দূর করে দাও না ভগবান?
আমি সশরীরে তোমার সামনে এসেছি বৎস। বলো কি বর চাও তুমি? ঠাকুর, আমার বড় অভাব, দুবেলা পেট ভরে খেতে পাই না ঠাকুর, ছেলেপুলেগুলোকেও খাওয়াতে পারি না। ঠিক আছে, আমার বরে আজ থেকে তোমার খাওয়ার কষ্ট দূর হবে। আর কিছু চাও তুমি? না প্রভু, কৃপা করে তুমি আমায় দেখা দিলে, আমার খাওয়ার কষ্ট দূর করে দিলে, আর আর কি চাওয়ার আছে তোমার থেকে? তুমি আমার প্রণাম গ্রহণ করো প্রভু। তোমার নির্লোভ স্বভাব আর সরলতা আমাকে বড়ই মুগ্ধ করেছে। তাই তুমি না চাইলেও আমার বরে তোমার ধান জমি হবে, গোলা ভর্তি ধান আর পুকুর ভর্তি মাছ হবে, গোয়ালে দুগ্ধবতী গাভী হবে, আরো অনেক কিছু হবে। প্রভু, প্রভু তোমার এত দয়া। তবে একটা কথা, জীবনে কখনো অহংকারী হবে না, আর আমার এই বরের কথা আর কাউকে বলবে না। তাই হবে, তাই হবে প্রভু। তবে এ তো ভারী সহজ সরল গল্প, এর মধ্যে তো কোনো পেঁচের গন্ধ পেলাম না। আমার গল্পের এই তো শুরু মহারাজ, এটা তো কেবল ভূমিকা মহারাজ। ও, তাহলে বাকিটা বলো। হ্যাঁ হ্যাঁ, বলি। তা ভগবানের বরে তো ভক্তের অবস্থা ফিরে গেল, কিন্তু অবস্থা ফিরে যেতে লোকটাকে অহংকারী হয়ে উঠলো। না, সে সেরকম মানুষই নয়। তাহলে তার অবস্থা ফিরে যেতে দেখে তার এক খুড়তুতো দাদার চোখ টাটালো। সে ভাবতে বসলো কি করে এমন হলো। তা সে বেটা একদিন হাজির হলো লোকটার বাড়ি। হ্যাঁ রে ভোদা, কেমন আছিস? ওই ঠাকুর যেমন রেখেছেন। তা তোর ঠাকুরের দয়া তো ভালোই আছিস মনে হচ্ছে। ঘরের চালে নতুন খড় উঠেছে, আবার উঠোনের মধ্যে ধানের গোলাও দেখতে পাচ্ছি। রোজ রোজ পুকুরের পাকা মাছ আর গরুর দুধ খেয়ে খেয়ে তোর বউ আর ছেলে মেয়েদের চেহারা বেশ চেকনাই হয়েছে। দূর, কি যে বলো। আরে আমি কি আর একা একা বলছি, সারা গা শুদ্ধ লোক বলছে। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। আমার বরে তুমি যা পাবে, তোমার খুড়তুতো ভাইয়ের কিন্তু তার দ্বিগুণ হয়ে যাবে। আমি যা পাবো আমার খুড়তুতো ভাইয়ের তার দ্বিগুণ হয়ে যাবে, এই তোমার বিচার? হ্যাঁ, তোমার মতো পেঁচোয়া লোকের জন্য এই আমার বিচার। এবার ভেবে বলো, বর চাও নাকি চাও না? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। আমাকে বল না, কি করে অবস্থা ফেরালি? না মানে বুঝতে পেরেছি। নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছিস। না, গুপ্তধন নয়। তাহলে চুরি ডাকাতি? না দাদা, তাও নয়। আশ্চর্য, গুপ্তধন পাসনি, চুরি ডাকাতি করিসনি, তাহলে কি রাতারাতি ভোজবাজিতে তোর অবস্থা ফিরে গেল? না মানে দেখ ভোঁদা, তোর এই না মানে মার্কা ন্যাকামিতে ভোলবার পাত্র আমি নই। ভালোই যদি না বলিস, তাহলে আমি কিন্তু রাজার কাছে গিয়ে তোর নামে নালিশ করব। রাজার কাছে নালিশ? হ্যাঁ, রাজার কাছে নালিশ। রাজপেয়াদা যখন গলায় গামছা পেঁচিয়ে পেটের কথা টেনে বের করবে, তখন সেটা খুব ভালো হবে তো। দোহাই দাদা, রাজার কাছে নালিশ করো না। একে তো আমি মরা মানুষ, কেন অযথা মরার উপর খাড়ার ঘা দেবে বলো তো? তাহলে বল, কি করে ফিরে গেল তোর অবস্থা? আচ্ছা বলছি। দোষ নিও না ভগবান, দোষ নিও না। ভগবানের নিষেধ সত্ত্বেও ওই ভক্ত সব বলেছিল। এছাড়া আর কি উপায় ছিল বলুন? ও, তারপর কি হলো? তার পরের দিন থেকে ওই খুড়তুতো দাদা ভগবানের পরম ভক্ত হয়ে উঠল। এমনিতে তার অবস্থা বেশ ভালোই ছিল, তবুও দুবেলা ভগবানের বিগ্রহের সামনে বসে হা ভগবান জো ভগবান করে যেতে লাগলো। ভগবান কি তাকে দেখা দিলেন? তা না দিয়ে তার উপায় বা কি ছিল বলুন? লোকটা যে ডেকে ডেকে লক্ষ্মী আর নারায়ণের কানের পুকা বের করে দিচ্ছিল। একদিন ভগবান তাকেও দেখা দিলেন।
ওঠো, চোখ খোলো, দেখো আমি বৈকুণ্ঠপতি নারায়ণ। ওঠো। ভগবান, তুমি এসে গেছো? না এসে আর উপায় কি বলো? বলো, এত ডাকাডাকি করছিলে কেন? এর আগে তো এত ভক্তি তোমার মধ্যে কোনোদিন দেখিনি। তুমি তো আগে নাস্তিক ছিলে। এ আমার মনের পরিবর্তন প্রভু। তা বলো কি চাও? বর চাই প্রভু। বর চাও? কি বর চাও? তুমি তোমার বরে আমার খুড়তুতো ভাইকে জমি জমা পুকুর গরু সব দিয়েছো। ওই সবগুলোই তো তোমার আছে। আছে, তবু তবু আমি আরো বেশি কিছু চাই, আমার খুড়তুতো ভাইয়ের থেকেও বেশি। তুমি তো দেখছি ভারী হিংসুটে। সে তুমি আমায় হিংসুটে ঝগড়াটে যাই বলো না কেন, ওতে আমার কিছু যায় আসে না। মোদ্দা কথা আমার যে ভাই দুবেলা খেতে পেত না, সে আজ তোমার বরে খেয়ে পড়ে হেসে খেলে বেড়াচ্ছে। এ যে আমার সহ্য হচ্ছে না। তুমি ভারী নীচ স্বভাবে, তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আমি চললাম। বর না দিয়ে চলে যাবে? হ্যাঁ যাবো। যাও যাও, তবে আমিও সবাইকে বলে বেড়াবো। বলে বেড়াবে? কি বলে বেড়াবে? বলে বেড়াবো যে নারায়ণ ঠাকুর এক্কেবারে ভিখিরি হয়ে গেছে। ভক্তের ডাকে সে হয়তো সাড়া দেয়, কিন্তু হাত তুলে দেওয়ার মতন আর কোনো ক্ষমতাই তার নেই। সব ক্ষমতা এখন অসুরেরা কেড়ে নিয়েছে। আমার সম্পর্কে এরকম একটা মিথ্যে কথা বলতে তুমি পারবে? বলতে কি আর চাই, কিন্তু আমার মনের মতন বর না পেলে এ কথা বলতে যে আমি বাধ্য হব ঠাকুর। না, তুমি তো দেখছি ভারী পেঁচালো মনের মানুষ। ওই তো আমার জন্মগত স্বভাব। কি হলো, বর দেবে নাকি না দিয়েই চলে যাবে? আচ্ছা ঠিক আছে, বর দেব, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার বরে তুমি যা পাবে, তোমার খুড়তুতো ভাইয়ের কিন্তু তার দ্বিগুণ হয়ে যাবে। আমি যা পাবো আমার খুড়তুতো ভাইয়ের তার দ্বিগুণ হয়ে যাবে, এই তোমার বিচার? হ্যাঁ, তোমার মতো পেঁচোয়া লোকের জন্য এই আমার বিচার। এবার ভেবে বলো, বর চাও নাকি চাও না? আর আমি তোমার বর যদি না নিই? না নিলে আমার বইই গেল। তবে এরপর আমার নামে উল্টো পাল্টা কিছু রটালে আমার অভিশাপে তুমি কিন্তু ভস্ম হয়ে যাবে চাঁদু। ওরে বেটা নন্দের পো, আমার পেঁচের ওপরে তুই উল্টো প্যাঁচ কষলি? ঠিক আছে, দেখ তোর আর তোর পরম ভক্তের কি অবস্থা করি আমি। কি হলো, বর চাইবে নাকি আমি চলে যাব? না না প্রভু, চলে যাও না, বর আমি চাইছি। তাহলে চাও চাও, অযথা দেরি করো না। ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নি। আমি যা পাবো আমার খুড়তুতো ভাই তার দ্বিগুণ, তাই তো? হ্যাঁ হবে। বলো কি চাই? জমি জমা, টাকা পয়সা, সোনা দানা? না 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 প্রভু, একেই তো তুমি আমায় হিংসুটে নিচু স্বভাব এসব বলেছো। এরপর যদি আবার এসব কিছু চাই, তাহলে তুমি আবার আমায় লোভী হ্যাংলা এসব বলবে না? তার চেয়ে তুমি এক কাজ করো, তুমি আমার একটা চোখ কানা করে দাও। কানা করে দেবো? তথাস্তু, তাই হবে। তোমার মতো লোকের কানা হওয়াই ভালো। ওই পাজিটা না হয় কানা হলো, কিন্তু ভগবানের শর্ত অনুযায়ী ওই ভালো মানুষ লোকটারও তো ঠিক ধরেছেন। সে তার দু চোখ হারিয়ে পুরোপুরি অন্ধ হয়ে গেল। ছি ছি, এ কি করলে তুমি? তোমার পরম ভক্ত ওই নির্লভ মানুষটা শুধু তোমার মূর্খামির জন্য সারাটা জীবনের মতো অন্ধ হয়ে গেল। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। কি হলো, শুনতে পাচ্ছো? কি হলো কি? ধাক্কা মারছো কেন? ওহ, তুমি তো আমার এখন কানে তুলে দিয়েছো। কিছুই তো কানে যাচ্ছে না তোমার। ঠিক আছে, আমাকে এই কিছু একটা করতে হবে। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এ কি করলে তুমি? তোমার পরম ভক্ত ওই নির্লভ মানুষটা শুধু তোমার মূর্খামির জন্য সারাটা জীবনের মতো অন্ধ হয়ে গেল। বিশ্বাস করো লক্ষ্মী, ওই ভণ্ডর চাতুরিটা আমি ঠিক ধরতে পারিনি। মানুষ হলো ওই ব্রহ্মার তৈরি শ্রেষ্ঠ জীব, সেই মানুষের মনের মধ্যে কিনা এত বিষ। না না, আমি প্রতিজ্ঞা করছি, এবার থেকে ওই মর্তের কারোর ডাকি আমি আর সাড়া দেবো না। সেই থেকে নারায়ণ চন্দ্র কানে গুঁজলেন তুলো। তাই তাকে যতই ডাকো না কেন, সে ডাক আর তার কানে পৌঁছয় না। আর সেই গরিব লোকটা, তার কি হলো?
তার আর কি হবে, দৃষ্টিশক্তি হারিয়ে সে তখন শুধু চোখের জল ফেলতে লাগলো। হায় ভগবান, হায় ভগবান, হায় ভগবান, আমি আমি কি এমন মহাপাপ করেছি যে তুমি আমায় এত বড় শাস্তি দিলে ভগবান? হায় হায় ঠাকুর, তোমার দয়ায় খেতে পড়তে পেলাম, কিন্তু আমার চোখ, আমার চোখ। হায় ভগবান, হায় ভগবান, হায় দেখো স্বামী, দেখো শুধু তোমার বুদ্ধির ভুলে আজ লোকটার কি অবস্থা দেখো। ভগবান, ওর কান্নার শব্দে আমার বুকটা যে ফেটে যাচ্ছে। কি হলো শুনতে পাচ্ছো? কি হলো? কি ধাক্কা মারছো কেন? ওহ, তুমি তো আবার এখন কানে তুলে দিয়েছো, কিছুই তো কানে যাচ্ছে না তোমার। ঠিক আছে, আমাকে এই কিছু একটা করতে হবে। কে হাত রাখলো আমার মাথায়? আমি লক্ষ্মী। লক্ষ্মী? কোন লক্ষ্মী? আমি নারায়ণের পত্নী লক্ষ্মী। মা, মা লক্ষ্মী, মা, মা তুমি এসেছো আমার ঘরে। মা, হায়রে হায়রে, কত বড় অভাগা আমি, তুমি দয়া করে আমার ঘরে পা রাখলে, অথচ ভাগ্য দোষে তোমায় আমি দেখতে পারছি না মা, তোমায় আমি দেখতে পারছি না মা। দু চোখে দেখতে না পেলেই বা, আমি তোমার কপালে এঁকে দিলাম তৃতীয় নয়ন, মানে মনের চোখ। আজ থেকে এই মনের চোখ দিয়েই সব কিছু দেখতে পাবে তুমি। তাহলে বুঝতে পারলেন তো মহারাজ, নারায়ণ ঠাকুর কেন সাড়া দেন না? তাই অকারণে ভগবান নেই না করে যা করতে হবে নিজেদেরই করতে হবে। এই গোপাল, কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। আপনি এ রাজ্যের রাজা, তাই প্রজাদের দুঃখ আপনাকেই দূর করতে হবে মহারাজ। কিন্তু মাঝে মধ্যে ওই শত চেষ্টা করেও যে পারি না। শত চেষ্টায় না হলে লক্ষবার যে চেষ্টা করে যেতে হবে আপনার, তবেই না আপনি প্রজাপালক হতে পারবেন। ধন্য ধন্য গোপাল, তুমি ধন্য। মা লক্ষ্মী যেমন এই ভক্তের মনের চোখ খুলে দিয়েছিলেন, তুমিও আজ তেমনি ভাবেই আমার মনের চোখ খুলে দিলে। লোকে বলে তুমি আমার ভাঁড়, কিন্তু যথার্থ অর্থেই তুমি বিদূষক। বিদূষক? জানেন তো মহারাজ, বিদূষককে নিয়ে একটা মজার ছড়া আছে। হ্যাঁ, বিদূষককে নিয়ে মজার ছড়া? এই শোনাও, আরে শোনাও দেখি। শুনুন, রাজার সাথে দিন রাত কাটে, নিত্য যোগাই তার মনটা, আশায় আশায় পেছন ধরিনু, তিনি দেখালেন ঘন্টা। পুজোর সময় পেলাম না কিছু, মাথাটি হইল হেট, বিদূষক নাম কিনিলাম শুধু, ভরিল না পোড়া পেট। ঠিক আছে, যাতে তোমার পেট ভরে সেই ব্যবস্থা আমি করছি। ওই পশ্চিম পাড়ার 10 বিঘা ধান জমি আজ থেকে তোমার, কেমন? কি খুশি তো? এই মাংসটাও হয়ে গেছে মনে হচ্ছে, বুঝলি? দারুণ গন্ধ বেরিয়েছে। চল এবার তাড়াতাড়ি খেয়ে নি সবাই মিলে, চল। অশান্তি অশান্তি অশান্তি, আমার খানা পিনা জিনা সবেতেই অশান্তি। আমার খিদের সময় ঘুম পায়, ঘুমের সময় খিদে, আমার মাথার মধ্যে খটখট, বুকের মধ্যে ছটফট, পেটের মধ্যে ভটফট করে। ও আমার আর কিছুই ভালো লাগছে না, কিচ্ছু না। জাহাপনা, আপনার রোগের লক্ষণ তো মোটেই ভালো লাগছে না। মনে হচ্ছে আপনার ওপরে জিন ভর করেছে। হ্যাঁ, বলো কি শেষমেশ আমায় কিনা জিনে ধরলো? তবে আর বলছি কি জাহাপনা, আপনার টাকে ভর করেছে টিঙ্কু জিন, বুকে ভর করেছে বঙ্কু জিন, আর পেটে করেছে পিঙ্কু জিন। চুপ রাও, খামোশ বেয়াদব হিকিম। নিকুচি করেছে তোমার জিনের। আমার ঘরে জিন, পরি, দত্তি, দানব কিচ্ছু যাবেনি। আমি জানি আমার কেন এমন হচ্ছে। কৃষ্ণচন্দ্র, ওই বেটাই আমার সব ব্যামোর কারণ। কেন
কৃষ্ণচন্দ্র আবার আপনার পাকা ধানে কি মই দিল জাহাপানা? পাকা ধানে ও কি মই দেবে? আমি ওকে মই দিয়েছি, দিয়ে দিয়ে আমার মইয়ে বাঁশ ঘুম ধরে ধরে পচে গেছে। ঠিক বুঝলাম না তো জাহাপানা। মানে যতবার আমি কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলতে গেছি ততবারই বেটা গোপাল ভাঁড়ের বুদ্ধির জোরে আমাকে কাঁচকলা দেখিয়ে বিপদ থেকে বেরিয়ে গেছে। কৃষ্ণচন্দ্রের একটা মাথা চুলও আমি বাঁকা করতে পারলাম না। গোপাল গোপাল গোপাল, ওই গোপালই আমাকে গোহারা হারিয়ে ছাড়লো। হ্যাঁ জাহাপানা, কৃষ্ণচন্দ্র অনেক কপাল করে একটা গোপাল পেয়েছে। যতদিন কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল আছে ততদিন কৃষ্ণচন্দ্রের ক্ষতি করা অসম্ভব। জাহাপানা, যদি কোনোভাবে গোপালকে কৃষ্ণচন্দ্রের রাজসভা থেকে আলাদা করা যায় তাহলেই কেল্লা ফতে। আরে আরে কে আওয়াজ, এই ব্যাপারটা তো এতদিন আমার মাথায় আসেনি। তোমার ঘটে তো বহুত বুদ্ধি দেখছি হেকিম। সবই আপনার দয়া হুজুর। গোপালকে যেভাবে হোক কৃষ্ণচন্দ্রের রাজসভা থেকে ছিনিয়ে আনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে গোপালকে বের করে আনবো, সেটাই এখন ভাবতে হবে। উজিরের সাথে পরামর্শ করে একটা রাস্তা ভেবে বার করতেই হবে। মতলবটা শুনলে তো উজির, এবার বলো কিভাবে গোপালকে কৃষ্ণচন্দ্রের কাছ থেকে সরানো যাবে? জাহাপানা, আপনি কোনোভাবেই গোপালকে কৃষ্ণচন্দ্রের রাজসভা থেকে বের করতে পারবেন না, এমনকি স্বর্ণ মুদ্রার লোভেও নয়। ছাড়বে উজির, ছাড়বে। অর্থ আর সম্মান এই দুটো জিনিসের হাতছানি একসাথে এলে আচ্ছা মুনি ঋষি ফকির পীর বাবারাও লোভ সামলাতে পারে না। আর গোপাল তো কোন ছাড়, আমি ওকে আমার দরবারে ভাঁড় করে দেবো। এই সুযোগ গোপাল কিছুতেই হারাতে চাইবে না। হায় আল্লাহ, এই কি বলছেন বাবা? গোপাল থাকবে দরবারে? তাহলে তো আমার খেল খতম। গোপাল দরবারে এলে ওই নবাবের সবচেয়ে কাছের লোক হয়ে যাবে, ওর কথাতেই নবাব উঠবে বসবে। হায় হায় হায়, না না না, গোপাল আমার মাথার ওপর ছড়ি ঘোরাবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। যেভাবেই হোক গোপালের দরবারে আসা বন্ধ করতেই হবে। কি হলো উজির, কি এত আসমান জমিন ভাবছো? আপনার ইচ্ছের কথা শুনে আমার খুব চিন্তা হচ্ছে হুজুর। গোপালকে দরবারে ঢোকানো মানে তো খাল কেটে কুমির আনা জাহাপানা। আপনি কি ভাবছেন গোপাল আপনার দরবারে এসে আপনার ভালোর জন্য বুদ্ধি দেবে? অবশ্যই, যা নুন খাবে তারই তো গুণ গাইবে। না হুজুর না, গোপাল সে বান্দাই নয়। না না উজির, এটা তুমি ঠিক বলছো না। আসলে অনেকবার গোপাল তোমাকে লেজে গোবরে করেছে বলে তুমি মনে মনে গোপালের ওপরে হাড় চটে আছো, তাই এসব বলছো। না হুজুর, বিশ্বাস করুন, গোপালের ওপর আমার কোনো রাগ নেই। আমি আপনার দরবারে উজির, তাই এই দরবারে সব রকম ভালো মন্দ দেখা আমার তো কর্তব্য কিনা। আপনি আমার কথাটা শুনুন হুজুর, গোপালকে আপনার দরবারে ঢোকাবেন না, তাহলে আপনার এত বড় সাম্রাজ্যের সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর দোহাই হুজুর, এই কাজ আপনি করবেন না। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, আমি ভেবে দেখি কি করা যায়। যাই হুজুর যাই। আপদ আর কাকে বলে, বেশ ভালোই বুঝতে পারছি উজির কিছুতেই চাইছে না গোপাল আমার দরবারে থাকুক। গোপাল আমার দরবারে এলে ওর জারি জুড়ি বেরিয়ে যাবে, তাই ব্যাটার এত ভয়। যতই ব্যাগরা দিক, গোপালকে আমার দরবারে আমি আনবই। কি গো, তোমার হলুদটা কি? রাত দুপুরে ছাদের দিকে চেয়ে খুব যে ঠ্যাং দোলাচ্ছ। দোলাচ্ছি কি আর সাদে? চিন্তা, বুঝলে বেগম, চিন্তা। হ্যাঁ, আমি তো আছি। তুমি তো আমাকে খোলসা করে ব্যাপারটা বলতে পারো নাকি? তোমায় বলবো? তাহলেই হয়েছে। তুমি যে কেমন পরামর্শ দেবে সে আমার জানা আছে। মেয়ে মানুষ বলে তাচ্ছিল্য না করে একবার বলেই দেখো না। বেশ, শোনো তাহলে। ভাবছি যদি কোনোভাবে গোপালকে আমার দরবারের ভাঁড় বানাতে পারি তাহলে আমায় আর পায় কে। কিন্তু কিভাবে কৃষ্ণচন্দ্রের রাজসভা থেকে গোপালকে আমার দরবারে তুলে আনবো সেটাই ভেবে পাচ্ছি না। ওহ, এই কথা? তা এই কথাটা আগে বললেই তো হতো। শোনো, তোমায় কানে কানে এবার এমন একটা ফন্দি দেব না, শুনলে তুমি বুঝবে তোমার বেগমের মাথা মোটা না সোনা দিয়ে বাঁধানো। বাবা, বহুত খুব বলিহারি বুদ্ধি তোমার বেগম। আমি সত্যি সত্যি তোমার মাথাটা সোনা দিয়ে মুড়িয়ে দেবো। সুন্দর,
অপূর্ব, কি ভালোই যে লাগছে, কি বলবো। আহা, কতদিন পর বিকেলের হাওয়া খেতে খেতে নৌকো ভ্রমণে বেরোলাম। কি রানী, কেমন লাগছে তোমার? কি ভালো যে লাগছে সে যেন আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। জয় জয় মহারাজ, কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ, নবাব বাহাদুরের জরুরি বার্তা নিয়ে এসেছি। সর্বনাশ, এই নবাবের পত্র এসেছে, তার মানে আবার বিপদ, আবার আপদ। ও রানী, আমার হাতটা ধরো না, মাথাটা কেমন ঘুরছে। আহা, আগে থেকে এত ভয় পাচ্ছ কেন? আগে দেখো নবাব কি লিখেছে। ও মাঝি, আরে তাড়াতাড়ি নৌকোটা পাড়ে নিয়ে যাও। যা হুকুম মহারাজ। দেখি পত্র। নিন মহারাজ। রানী, ও রানী, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। আরে হ্যাঁ, নবাব লিখেছেন উনি ওনার সাম্রাজ্যের ভেতর সবচেয়ে ভালো শাসক হিসেবে আমায় নির্বাচন করেছেন। হ্যাঁ, সত্যি? বলো কি? সত্যি গো, সত্যি। আর সেই জন্য নবাব আমাকে পুরস্কার দিতে চান, তাও আবার আমার ইচ্ছে অনুযায়ী। হ্যাঁ, ভাবা যায়। আহা, আজ আমার বড় খুশির দিন। নবাব জানিয়েছেন ঠিক 7 দিন পর ওনার দরবারে সভাসদদের নিয়ে আমার নিমন্ত্রণ। সেখানেই আমি আমার ইচ্ছে মতন পুরস্কার পাবো। এই জন্যেই বলে সত্যের জয় একদিন হবেই। তা হ্যাঁ গো, তুমি নবাবের কাছে কি পুরস্কার চাইবে ভাবছো? দেখি, সবার সাথে আলোচনা করি, তারপর না হয় ঠিক করব। খাও খাও, সবাই পেট পুরে মিষ্টি খাও। আজ আমাদের রাজ্যের বড় খুশির দিন। পুরস্কারটা পাওয়ার পর আমি একটা মহাভোজের আয়োজন করব ঠিক করেছি। সাধু মহারাজ, সাধু। তবে মহারাজ, পুরস্কারটা কি চাইবেন সেটা নিয়ে একটু আলোচনা হওয়া দরকার। বেশ তো বেশ, তোমরাই সবাই বলো আমি কি চাইতে পারি। আমার মনে হয় মহারাজ, আপনি পাশের রাজ্যটাই চেয়ে নিন। পাশের রাজ্যে প্রচুর ধন সম্পত্তি আছে। না 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 মন্ত্রী, সেটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। আর তাছাড়া এটা অন্যায় দাবিও বটে। ওটা একটা স্বাধীন রাজ্য, আর আমি কোন অধিকারে ওই রাজ্যকে আমার বলে দাবি করব বলো তো? আমি বলি কি মহারাজ, আপনি ওই নবাবের সৈন্যবাহিনীর অর্ধেকটা চেয়ে নিন। ওই সৈন্যদের পেলে আমরা ওই শক্তিশালী রাজ্য হয়ে যাব, তখন নবাবও আমাদের ভয় পাবেন। হ্যাঁ, সেনাপতি, সে আবার হয় নাকি? সৈন্য কি ছেলের হাতের মোয়া যে আমি চাইবো আর নবাব সেটা দিয়ে দেবেন? তাহলে মহারাজ, নবাবের কোষাগারের অর্ধেকটা চেয়ে নিন। তোমাদের মাথাটাই গেছে, যত রাজ্যের অন্যায় দাবির কথা বলছো। আচ্ছা গোপাল, তোমাকে একেবারে চুপচাপ দেখছি, তা তুমি যে কিছুই বলছো না। আসলে আমার শরীরটা একটু বেগড়বাই করছে মহারাজ, মাথাটাও ঠিক কাজ করছে না। আমি আজকে উঠি মহারাজ। যাওয়ার আগে তোমার পরামর্শটা অন্তত দিয়ে যাও। না, আমার কিছু বলার নেই মহারাজ। আপনার পুরস্কার আপনি যা খুশি চাইতে পারেন, শুধু একটাই অনুরোধ, ওই কি চাইবেন সেটা একটু ওই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন, কেমন? চলি মহারাজ। ব্যাপারটার মধ্যে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে, নইলে নবাব মহারাজকে ইচ্ছে মতো পুরস্কার দিতে ডাকছে, তার উপরে মহারাজকে সাম্রাজ্যের সেরা রাজা বলে ঘোষণা করলো হঠাৎ। হঠাৎ এত মহান হয়ে গেল নবাব বাহাদুর। না না না, খেলা তো একটা আছেই বাবা, কিন্তু ব্যাপারটা যে কি সেটাই আমি ধরতে পারছি না। ও কি গো, এই যেমন ভাব তেমনি পড়ে আছে দেখছি। কি এত 7-5 ভাবছো বলো দেখি?
বিপদ বিপদ, মন বলছে সামনে মহারাজের বিরাট বিপদ আসছে, বুঝলে গিন্নি? রাজা মশাইয়ের বিপদ? তা কে আবার ক্ষতি করতে চাই যে শুনি? কি আবার? যে বরাবর ক্ষতি করতে চায় আমাদের নবাব বাহাদুর। তবে এবারের ব্যাপারটা বেশ রহস্যময়, বুঝলে? নবাব মহারাজকে ইচ্ছে মতো পুরস্কার দিতে ডাকছে, তবে আমার মনে হচ্ছে মহারাজকে বিপদে ফেলার জন্য এটা নবাবের নতুন একটা চাল। দেখো, হয়তো ভালো উদ্দেশ্যও হতে পারে। নবাবের মনে হয়তো দয়া উতলে পড়ছে। মানুষের পরিবর্তনও তো হয় নাকি? না 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 গো গিন্নি, ব্যাপারটা অত সহজ নয়। আমার মন বলছে এটা নবাবের কুটিল এক চক্রান্ত। কিন্তু কিন্তু নবাব যে এবার কিভাবে মহারাজকে বিপদে ফেলতে চাইছে সেটাই ঠিক ধরতে পারছি না। নবাবের ফন্দি ফিকিরের খবরটা যে কিভাবে পাই তাই ভাবছি গিন্নি। যখন সব রাস্তাই বন্ধ হয়ে যায় তখন একটা রাস্তা ঠিক খুলে যায়, বুঝলে? তাই নাকি? আচ্ছা, আর কি রাস্তা খোলা আছে বলো দেখি। কেন, তুমি তো ওখানে গিয়ে খোঁজ খবর নিয়ে আসতে পারো নাকি? আমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি গেলে সবাই আমাকে চিনে ফেলবে না? কেন, ভেগ ধরতে পারবে না? ভেগ ধরলেই আর কেউ তোমাকে চিনতে পারবে না। ভেক? হ্যাঁ, বেড়ে বলেছ গিন্নি, ভেকই ধরতে হবে। এমন ভেক ধরবো তুমিও চিনতে পারবে না। सब झूठ है, सब झूठ है, लेकिन फकीर का बात सच्चा है। सब झूठ है, सब झूठ है। এই বেটা ফকির, তুই কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলি? এই, আমার সাথে সাবধানে বাত করবে বলে দিলাম। হ্যাঁ, আমি জেসে ফকির নই, আমি তোমার জিন্দেগির সব কথা গগর করে বলে দিতে পারি। হ্যাঁ, তাই নাকি? বলো তো দেখি আমি কে? তুমি উজির আছো, তোমার সবচেয়ে ভয় নবদ্বীপের গোপাল ভাঁড়কে। হ্যাঁ, কি কি কি? হ্যাঁ, সচ বলছি কি? ধন্য 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 ধন্য, তুমি ফকির বাবা, ধন্য। তুমি তুমি সত্যি খুব বড় ফকির। ধন্য ধন্য বাবা, ধন্য। আচ্ছা আচ্ছা বাবা, নবাব যে কৃষ্ণচন্দ্রকে পথে বসানোর জন্য গোপালকে কেড়ে নিয়ে নিজের দরবারে ভাঁড় বানানোর ফন্দি আঁটছে, এটা কি সফল হবে বাবা? আচ্ছা, এই হচ্ছে তবে নবাবের বিটকেল মাথার খিটকেল ফন্দি। দাঁড়াও দাঁড়াও, তোমার দুধে কি করে চোনা দিতে হয় দেখাচ্ছি এবার। কি বাবা, কিছু বলছো না যে? গোপাল দরবারে এলে আমার হাড়মার গালি গালি হয়ে যাবে বাবা, আমি একেবারে পথে বসে যাব বাবা। কুছ পরোয়া নেই, কুছ পরোয়া নেই, আমি একটা দওয়াই বলছি, সেটা 7 বেলা 777 বার খাবি, তোর সব বিপদ কেটে যাবে। হ্যাঁ, কি দাওয়াই? কি দাওয়াই বাবা? মন লাগা কে শুন। গাধার পিঠে উঠে 100টা ঘুঁটে গোচনা দিয়ে চেটে পুটে খুঁটে খুঁটে খাবে। সে কি? আমি পারবো না বাবা, বমি করে করে মরে যাব। এছাড়া তোর বাঁচার কোই রাস্তা নেই বেটা। সব ঝूठ है, सब झूठ है, लेकिन फकीर सच्चा है। মহারাজ, কি পুরস্কার চাইবে কিছু ঠিক হলো? না রানী, এখনো কিছু ভেবে পেলাম না। এক একজন এক এক রকম বলছে, কিন্তু একটাও আমার ঠিক পছন্দ হচ্ছে না। মানে কি যে চাওয়া উচিত আমি নিজেও ঠিক ভেবে উঠতে পারছি না। আচ্ছা, তুমি বলো না রানী, কি পুরস্কার চাওয়া উচিত? আমি কি বলি বলো তো? আমি বলতে পারবো না। তবু তুমি বলো, মানে হতেও তো পারে তুমি এমন কিছু একটা চাওয়ার কথা বললে যেটা আমার মাথাতেই আসছে না। দেখো, নবাব তো তোমায় নানা ভাবে হেনস্থা করার চেষ্টা করে, যাতে আর কোনো দিন বিপদে ফেলার চেষ্টা উনি না করেন। পুরস্কার হিসেবে সেই প্রতিশ্রুতি চাও? না রানী, নবাবকে এই কথা আমি বলতে পারবো না, বলা যায় না। হয়তো কথাটা শুনে উল্টে আমার উপর খাপা হয়ে গেলেন, তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে। পুরস্কারের জায়গায় কত যে তিরস্কার জুটবে তার তখন ঠিক থাকবে না। তুমি বরঞ্চ অন্য কিছু চাওয়ার কথা বলো। আর আমার মাথায় কিছু আসছে না গো। এক কাজ করো, তোমার সব বিপদে আপদে গোপালই তো রক্ষা করে। কি পুরস্কার চাওয়া উচিত সেটা ঠিক করার দায়িত্ব ওকেই দাও। ঠিক ঠিক বলেছ, গোপাল
গোপালই একমাত্র উপযুক্ত লোক, ওকেই আমি পুরস্কার ঠিক করার দায়িত্ব দেব। দুদিন হয়ে গেল অথচ গোপালের কোনো পাত্তা নেই। ওর শরীর খুব খারাপ হলো কিনা সেটাই তো ভাবছি। আগে না মহারাজ, আপনার আশীর্বাদে শরীর আমার একেবারে ফুরফুরে আছে, মানে যাকে বলে ওই চাঙ্গা আছে। বাহ, তোমাকে খুশি দেখে আমার মনটাও না বেশ খুশি হয়ে গেল গোপাল। বুঝলে, তোমার উপর আমার একটা গুরু দায়িত্ব দেওয়ার আছে, সেটা কিন্তু তোমাকে পালন করতে হবে। কোন রকম ওজোর আপত্তি কিন্তু শুনবো না। আপনার দেওয়া দায়িত্ব পালনের জন্য আমি তো সব সময় প্রস্তুত হয়েই আছি মহারাজ। বলুন কি দায়িত্ব? নবাবের কাছে আমি কি পুরস্কার চাইতে পারি সেটা কিন্তু তোমাকেই ঠিক করে দিতে হবে গোপাল। আমি বলি কি মহারাজ, আমি আপনার সাথেই নবাবের দরবারে যাব। কি পুরস্কার চাইবেন সেটা ওখানেই না হয় বলে দেব। বেশ বেশ, তোমার যখন তাই ইচ্ছে তখন তাই হোক। জয় নবাব বাহাদুরের জয়। আরে আরে কৃষ্ণচন্দ্র, এসো এসো এসো। আমার কি সৌভাগ্য, গোটা কৃষ্ণনগরের রাজসমাজ আমার দরবারে উঠে এসেছে। সবই আপনার কৃপা জাহাপনা, আপনি যেমনটি চাইবেন তেমনটি হবে। হুজুর, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। সত্যি সত্যি আপনি মহান। আপনার প্রতি কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে এই সামান্য কিছুই উপহার নিয়ে এসেছি। আপনি এগুলো গ্রহণ করে আমায় ধন্য করুন জাহাপানা। যাও যাও যাও, তোমরা এগুলো রেখে এসো। এইসবের আবার কি দরকার ছিল? না 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 কৃষ্ণচন্দ্র, এইসব তুচ্ছ জিনিস আমি তোমার কাছে চাই না। আমি যেটা চাই সেটা খুব দামি একটা জিনিস। যাই হোক, আমি আমি এক কথার মানুষ, একবার মুখে যা বলি তাই করি। আমি তোমাকে পুরস্কার দেবো বলেছিলাম, আমি পুরস্কার দিতে প্রস্তুত। বলো তুমি কি চাও? হুজুর, মহারাজ তার ইচ্ছের কথাটা ওই লাল বাক্সের ভেতর একটা কাগজে লিখে রেখেছেন। মহারাজ চান ওটা পড়ার আগেই আপনি ওনার কাছে যেটা চান সেই জিনিসটা উনি আপনাকে দিয়ে দেবেন। মার দিয়া কেল্লা, মানে এই সুযোগের অপেক্ষায় তো ছিলাম। একেবারে একেবারে যাকে বলে শোনায় সোহাগা। কৃষ্ণচন্দ্র ওর ইচ্ছের কথাটা আগেই লিখে বাক্সে ভরে দিয়েছে, তার মানে ও আগেই চেয়ে ফেলেছে। এইবার যদি আমি গোপালকে চাই, তাহলে ও গোপালকে দিতে বাধ্য হবে, আর কিছুতেই ফেরত চাইতে পারবে না। চাইবো চাইবো, এইবার আমি গোপালকে চাইবো। কি হলো হুজুর, আপনি আমার কাছ থেকে কি চাইছিলেন বলুন না। জানি না সেটা মানে দেওয়ার মতো সাধ্য আমার আছে কিনা। আরে ভয় পেয়ে গেলে নাকি কৃষ্ণচন্দ্র? আরে ভয় নেই ভয় নেই, আমি তোমার কাছ থেকে সাধ্যের অতীত কিছুই চাইবো না। আমি শুধু চাই তোমার সভার রত্ন গোপাল ভাঁড়কে আমার দরবারে রেখে দিতে। গোপাল, গোপালকে দিয়ে দিতে হবে? মানে গোপাল আমায় ছেড়ে আপনার কাছে চলে যাবে? হ্যাঁ কৃষ্ণচন্দ্র, আমার যে গোপালকেই চাই। না 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 নবাব সাহেব, আপনি গোপালকে চাইবেন না। মানে ওকে ছাড়া আমি বাঁচবো কি করে? কথার খেলাপ করো না কৃষ্ণচন্দ্র। দেখো উজির, দেখো গোপাল আমার। এসো 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 গোপাল, এসো। তোমাকে আমার দরবারে পেয়ে আমি যে কি খুশি সে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কি হচ্ছে? গাধার পিঠে চড়ে এতগুলো গোচনা মাখানো ঘুঁটে গিলে মরলাম, আমার সর্বনাশ তো তত্তর করে এগিয়ে আসছে। কি রে বাবা, কি বেটা ফকিরের ওষুধে কোনো কাজই হচ্ছে না। আমি খুশি, আমার দরবারে দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষটাকে পেয়ে গেছি। আর আমায় পাই কে? কই উদির, কৃষ্ণচন্দ্রের ইচ্ছে লেখা কাগজটা এবার বাক্স থেকে বের করে পড়ো দেখি, ওকে ওর পুরস্কারটা দিয়ে বাড়ি পাঠাই। এই কাগজে লেখা আছে হুজুর, আমি আপনার দরবারের সবচেয়ে বুদ্ধিমান মানুষটাকে চাই।
সে কি? আমার দরবারের সবচেয়ে বুদ্ধিমান মানুষ তো গোপাল, তার মানে গোপালকে পেয়েও আমাকে দিয়ে দিতে হবে? হায় আল্লাহ, হায় 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 হায়। গোপাল, আমার গোপাল, ওহ, বুদ্ধিতে তোমাকে কেউ হারাতে পারবে না। যাও হে গোপাল, তোমার মহারাজের কাছেই ফিরে যাও। তোমাকে সোজা করা আমার পক্ষে সম্ভব নয়। ধন্যবাদ হুজুর। গোপাল, আমার গোপাল, আহা, তোমায় পেয়ে আমার ধরে যেন প্রাণ ফিরে এলো গোপাল। ওহ, বাবা, সবই আপনার আশীর্বাদ মহারাজ। জয় জয় ফকির বাবা, জয় 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 ফকির বাবা, জয়। ইলিশ মাছ ভাজার গন্ধ। আরে কতদিন ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাইনি। কি গন্ধটা মনে হচ্ছে আমার বাড়ি থেকেই আসছে। তার মানে গিন্নি নিশ্চয়। গিন্নি, গিন্নি, আমি এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি, অমন চেঁচিয়ে চেঁচিয়ে জানান দেওয়ার কি আছে শুনি? হ্যাঁ, কথা করিও না গিন্নি, আমি জানি জানি আজ তুমি আমার জন্য ইলিশ মাছ ভাজা নিয়ে অপেক্ষা করছো। কত শখ। পুঁটি মাছ কেনার পয়সা নেই, সে খাবে ইলিশ মাছ। আসালে কি বললে? আমার পুঁটি মাছ কেনার পয়সা নেই? ঠিকই তো বলেছি। আগে তুমি প্রতিদিন মহারাজের কাছ থেকে পুরস্কার পেয়ে থলি থলি মোহর ঘরে আনতে। এখন মোহর কেন, ফুটো পয়সাও তো ঘরে আনার নাম নেই। হ্যাঁ, তোমার বুদ্ধিতে জং ধরেছে, এই বলে দিলুম। কিন্তু আমি যে আজ বাড়ি ফেরার পথে ইলিশ মাছ ভাজার গন্ধ পেলাম। সে তো পাবেই। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে কার না ভালো লাগে বলো? তোমার পকেটের সাথে তোমার নাকেও ফুটো হয়েছে। কে বলেছে আমার পকেট ফুটো? এই দেখো দেখো, আমার পকেটে এখনো অনেক মোহর। ফাঁকা, তোমার পকেট যে পুরো ফাঁকা। বলি ঘরের চালের দিকে একটিবার তাকিয়ে দেখো। তোমার পকেটের মতন আমাদের ঘরের চালেও যে বড় বড় ফুটো হয়েছে। আসছে বর্ষায় কি আমরা ঘর ছেড়ে গাছতলায় গিয়ে বসবো? ও গোপাল দাদা, আহা ও গোপাল দাদা, আরে দাঁড়াও দাঁড়াও। বলি সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? গোপাল ভাঁড়ের তো যাওয়ার একটাই ঠিকানা ভাই, রাজসভায় যাচ্ছি। একই গোপাল দাদা, তোমার ঘরের চালে যে মস্ত বড় একটা ফুটো গো। আরে বাবা, তুমি তো ওই মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার সদস্য। মাস গেলে মোটা টাকা মাইনেও পাও। তা এত টাকা না জমিয়ে এবার তো ওই ঘরটা সারানোর ব্যবস্থা করতে পারো। সকাল সকাল পিছনে ডেকে আবার বিনামূল্যের জ্ঞান দেওয়া হচ্ছে। দাঁড়া দেখাচ্ছি মজা। আমি জানি ভাই, আমার ঘরের চালে একটা মস্ত বড় ফুটো আছে। আর বলতে সংকোচ নেই, ওই ফুটোটা আমি ইচ্ছে করেই করেছি। বলো কি গোপাল? হ্যাঁ, তুমি ইচ্ছে করে তোমার ঘরের চালে ফুটো করেছো? তোমার কি মাথার ব্যামো হলো? আর বলো না ভাই, তুমি তো জানো আমি কতটা ব্যস্ত মানুষ। আমি এতটাই ব্যস্ত যে স্নানের পর ভেজা জামা কাপড় শুকোনোর জন্য আমার হাতে সময় থাকে না। তাই আমি আমার ঘরের চালে ওই ফুটোটা করেছি। সকালবেলা স্নান সেরে ঘরে এসে দাঁড়াই, আর ওই ফুটো দিয়ে আসা সূর্যের আলো আমার উপর পড়ে। 2 মিনিটের মধ্যেই আমার পরনে থাকা ভিজে জামা কাপড় খটখটে শুকনো হয়ে যায়। আমি আবার ওই জামা কাপড় পরেই বেরিয়ে পড়ি। এতে আমার হাতের সময় অনেকটাই বেঁচে যায়। এবার চলি ভাই, না হলে রাজসভায় ঢুকতে দেরি হয়ে যাবে। এতে বিশাল খবর। এক্ষুনি সবাইকে জানাতে হবে। এইবার গোপাল ভাঁড় হবে জব্দ। জবর খবর, জবর খবর, আজ সকালের জবর খবর। কি হয়েছে গো ভোলা ময়রা, এমন জোরে জোরে চিৎকার করছো কেন? আর বলো না, গোপাল পাগল হয়ে গেছে।
সে তার নিজের ঘরের চালে ফুটো করেছে। বলো কি, এ যে বিশাল খবর। তা তোমাকে এই সংবাদ কে দিল? গোপাল আমাকে নিজ মুখে বলেছে। হ্যাঁ, জবর খবর, জবর খবর, আজ সকালের জবর খবর। ওই দেখ কি বললো, শুনলি? তাই তো ভাবছি। হতেই পারে না, গোপাল দাদু পাগল হয়ে গেছে, অসম্ভব। এবার কি হবে গুলটে? তোরা ভয় পাস না, আরে আমি তো আছি নাকি। তুই কি করবি? আমি গিয়ে গোপাল দাদুকে জিজ্ঞাসা করব। একমাত্র গোপাল দাদুই আমাদের সঠিক উত্তর দিতে পারবে। চল চল। মহারাজের জয় হোক। অত ভনিতা ছাড়ো তো গোপাল, সোজা কথায় মনের কথাটা বলে ফেলো দেখি। বলছিলাম কি, অনেক দিন হয়ে গেল আপনি আমাকে কোনো পুরস্কার দেননি মহারাজ। আজ যদি কিছু মোহর পুরস্কার দিতেন তাহলে ওই বাজার থেকে একটা ইলিশ কিনে নিয়ে ঘরে যেতাম মহারাজ। কয়েকদিন ধরেই মনটা বড্ড ইলিশ ইলিশ করছে মহারাজ। এই সুযোগ, এই মৌকায় গোপালকে জব্দ করা যাবে। সে কি গোপাল, তুমি হঠাৎ ইলিশ মাছ খাবে বলে এমন উদ্ভট বায়না জুড়লে কেন বলো তো? গোপালের একটার পর একটা বায়না লেগেই আছে মহারাজ। কি করব বলুন, একবার যখন নাকে গন্ধ এসেছে তখন। সাবধান গোপাল, চেপে রাখো তোমার নাক, না হলে ইলিশ কিনতে ফেটে যাবে তোমার টাক। সত্যি সভাকবি, বেঁচে থাকুক তোমার ছন্দ। আগে এই সবই ওই ইলিশের গন্ধ। বাহ সভাকবি বাহ, আমি মুগ্ধ। এই নাও, এই নাও তোমার পুরস্কার। কি সেনাপতি, কি খবর তোমার? আর বলবেন না মহারাজ, আজ সকালে ওই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই ছুটে ছুটে ওই 15 মিনিটের পথ 6 মিনিটে চলে এসেছি মহারাজ। বলো কি, 15 মিনিটের পথ 6 মিনিটে? এই যে অর্ধেকের থেকেও কম সময়। কি করব বলুন, না আসলে যে রাজসভায় ঢুকতে দেরি হয়ে যেত। ঠিক ঠিক সেনাপতি, তোমার দৌড়ানোর ক্ষমতা দেখে আমি মুগ্ধ। এই না, এই নাও তোমার পুরস্কার। মহারাজ, আমার গণনা বলছে আর 2 মিনিটের মধ্যেই আপনার সাথে একটা ভালো ঘটনা ঘটবে। তাই নাকি রাজ জ্যোতিষী? তা কি সেই ভালো ঘটনা? মহারাজের জয় হোক। আরে এ যে দেখছি নবাবের খাস দুধ, তা নতুন কি সংবাদ নিয়ে এলে শুনি? এই যে কি হলো মন্ত্রী, নবাব কি লিখেছেন শুনি? মানে যদি কোনো। না না মহারাজ, খুশি সংবাদ। নবাব আপনার শস্য ঋণ মুকুব করে দিয়েছেন, সেই কথাই তো এখানে লেখা আছে। বলো কি মন্ত্রী? হ্যাঁ, এই যে খুশির খবর। ঠিক বলেছেন মহারাজ, এই সংবাদ শুনে আমিও খুশি হয়েছি। এতটা খুশি আমি আমার মাইনের পাওনার দিনও হই না। আজ আমার মনটা সত্যি অনেকটা হালকা হয়ে গেল। আমি তো আগেই বলেছিলাম মহারাজ। এই নাও রাজ জ্যোতিষী, এই নাও মন্ত্রী, এই তোমাদের পুরস্কার। মহারাজ, এই খুশির দিনে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য নিশ্চয়ই আপনি আমাকে ইলিশ মাছ কেনার জন্য একটা মোহর অন্তত দেবেন। একদম নয় মহারাজ, গোপাল সকাল থেকে কোনো কাজ করেনি, শুধু আজ কেন কোনো দিনই করে না, খালি হাত পেতে মোহর নেওয়ার ধান্দা। সব বুঝি আমি, সব বুঝি। মহারাজের জয় হোক। বলো বলো, কি বলবে বলে এসেছো? আর বলবেন না মহারাজ, গোপাল ভাঁড় হলো আমাদের সব থেকে প্রিয়। তাতে হলোটা কি? আগে ওই গোপাল ভাঁড় পাগল হয়ে গেলে আমাদের আর কি পড়ে থাকে? সে কি, গোপাল পাগল হয়ে গেছে? অদ্ভুত লোক তো তুমি, ভোলা ময়রা। সকাল থেকে খালি উল্টো পাল্টা বকেই চলেছ। গোপাল, তুমি এত রেগে যাচ্ছ কেন? কি ব্যাপার?
তুমি আমাকে বুঝিয়ে বলো তো। আজ সকালে আমার ওই গোপালের সঙ্গে দেখা হয়েছিল। গোপালের এই ঘরের চাল ফুটো দেখে আমি গোপালকে পরামর্শ দিলাম যে ওই ঘরের চালটা সারিয়ে নেবার জন্য। তা গোপাল বলল সে নাকি তার ঘরের চালে ইচ্ছে করে ফুটো করেছে। সে কি, কেন করেছে, কিছু বলেছে তোমাকে? হ্যাঁ বলেছে। কি বলেছে সেটাও বলো শুনি। গোপাল বলল ওই ফুটো দিয়ে সূর্যের আলো গোপালের ঘরে ঢোকে, আর গোপাল স্নান সেরে এসে দাঁড়ায়। সূর্যের আলো তার গায়ে পড়ে 2 মিনিটের মধ্যেই তার পরনে থাকা ভেজা জামা কাপড়গুলো শুকিয়ে যায়। সে কি, এ তো পরিষ্কার মাথার ব্যামোর লক্ষণ। ব্যাস হয়ে গেল। এবার সবাই আমাকে পাগল প্রমাণ করে তবেই ছাড়বে। দেখেছেন মহারাজ, আমার আগের থেকেই গোপালের উপর সন্দেহ ছিল, আজ হাতে হাতে প্রমাণ পেলেন তো। সত্যি গোপাল, এটা কিন্তু পাগলের লক্ষণ। শেষে কিনা নিজের ঘরের চালে ফুটো। ছি 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 ছি। যেটা সন্দেহ করেছিলাম শেষে কিনা সেটাই হলো। তবে আমার নামও গোপাল ভাঁড়, আমিও ছেড়ে দেব না। রাজবৈদ্য, আর দেরি নয়, তুমি আজ থেকেই গোপালের মাথার ব্যামো চিকিৎসা শুরু করো, বুঝলে? ওই গোপালের মতি গতি কিন্তু আমার মোটেই ভালো ঠেকছে না। মহারাজ একদম ঠিক বলেছেন। আমার তো মনে হয় ইলিশ মাছ খেতে চাওয়াটাও পাগলামির একটা লক্ষণ। না মহারাজ, আমি পাগল নই। ধরো ধরো ধরো। গোপাল, কি হলো তোমার? চোখ খোলো গোপাল, চোখ খোলো গোপাল, চোখ খোলো। সর্বনাশ! এক্ষুনি গোপালের কিছু হয়ে গেলে তো মহারাজ আমার গর্দানটাই নিয়ে নেবেন। এই তালে কেটে পড়ি। হ্যাঁ, এই তালে কেটে পড়ি। দাঁড়াও বেটা, তোমরা ঘুঘু দেখেছ কিন্তু গোপালের বুদ্ধি দেখনি। এবার দেখাবো আমার জং ধরা বুদ্ধি কেমন শান দেওয়া তলোয়ারের মতন চকচক করবে। চোখ খোলো গোপাল, আরে চোখ খোলো। এই যমরাজ, এক্ষুনি বেটাকে তুলে নাও, এ সুযোগ যেন বৃথা না যায়। চোখ খোলো গোপাল, চোখ খোলো। আরে এই রাজপুত, কিছু একটা করো। আমি ঠিক আছি। চোখ খুলেছে গোপাল, চোখ খুলেছে। এ বেটা কিছুতেই মরার নয়, কই মাছের জান। এই মন্ত্রী, গোপালকে এক্ষুনি পালকি করে বাড়ি পৌঁছে দিয়েছো। না না মহারাজ, আমার কিছুই হয়নি, আমি একাই বাড়ি যেতে পারবো। একটু মাথা ঘুরে গিয়েছিল আর কি। ঠিক আছে, তাই যাও। রাজবৈদ্য, তুমি ওর বাড়িতে ওকে ওষুধ দিয়ে আসবে। ঠিক আছে মহারাজ। যাও গোপাল, এখন বাড়ি যাও। গিনি, শুনছো? আর বেশি দিন আমাদের এই কষ্ট সইতে হবে না গো। আমার মাথায় একটা নতুন বুদ্ধির উদয় হয়েছে। ওই গো, কোথায় গেলে গো? শুনেছি। আচ্ছা শুনো, এমন চুপ করে রইলে কেন বলো তো? চুপ করে থাকবো না তো কি আনন্দে লাফাবো? একটিবার রান্নাঘরে গিয়ে দেখে এসো। কি আছে রান্নাঘরে? কই দেখি। দেখো, পিঁপড়ে গুলো বুঝে গেছে এখানে কোনো খাবারের আশা নেই, তাই তারা গুটি গুটি পায়ে এই ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এই এক্ষুনি বাজার করে নিয়ে আসছি। বলো গোপাল দাদা, কি চাই? চাই 1 সের চাল আর 8 সের ডাল। এই নাও গোপাল দাদা। তোমার হলো গিয়ে 5 পয়সা। মাত্র 5 পয়সা? কিন্তু আমার কাছে যে একটা মোহর আছে। এবার তুমি বলো ভাই, ওই মোহর ভাঙিয়ে তোমাকে আমি 5 পয়সা দেবো কি করে? আচ্ছা গোপাল দাদা, তুমি আমাকে পরে দিয়ে যেও। আচ্ছা ভাই, আমি চলি। হ্যাঁ, মোহর কেন, আমার পকেটে যে ফুটো করিও নেই ভাই। তবে তুমি চিন্তা করো না, আমার বুদ্ধি মতন সব চললে কয়েকদিনের মধ্যেই আমার পকেট আবার মোহরে ফুলে ফেপে উঠবে।
তখন সবার প্রথমে আমি তোমার দোকানেই আসবো ঋণ শোধ করতে। ওই দেখ গোপাল দাদু, ও গোপাল দাদু, দাদু। কিরে, কি হয়েছে? ডাকছিস কেন? সবাই তোমাকে পাগল বলে ডাকছে গোপাল দাদু। হ্যাঁ দাদু, আমরা নিজের কানে শুনেছি। তাই নাকি? বাহ, খবরটা বেশ তাড়াতাড়ি ছড়াচ্ছে দেখছি। তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছো গোপাল দাদু? তোরা চুপ কর তো। গোপাল দাদু পাগল হয়ে গেলে এতক্ষণে আমাদের কামড়ে দিত। ঠিক বলেছিস গুলটে, এবার তোদের আমার হয়ে একটা কাজ করে দিতে হবে। কিরে, আমি ঠিক যে যে কাজগুলো তোদের দেব ঠিক সেই মতন কাজগুলো করতে পারবি তো তোরা? হ্যাঁ দাদু, পারবো। তুমি একদম চিন্তা করো না দাদু, শুধু কি কি করতে হবে সেটা বলো। বেশ, তাহলে মন দিয়ে শোন। রাজবৈদ্য, তা গোপালের শরীর এখন কেমন আছে? গোপাল গোপাল হেঁটে চলে বেড়াচ্ছে মহারাজ, মনে হয় ওষুধে কাজ দিয়েছে। বেশ বেশ। একটা বিষয় লক্ষ্য করেছেন মহারাজ, ওই দিনের পর থেকে গোপাল কিন্তু আর রাজসভা মুখ হচ্ছে না। গোপাল দাদুর যে অসুখ। হ্যাঁ, আমরা সেই খবরটাই দেওয়ার জন্য এসেছি। আবার কি হয়েছে তোমাদের গোপাল দাদুর? গোপাল দাদুর যে চোখের অসুখ। আহা, এতদিনে ভগবান বুঝি মুখ তুলে চাইলেন। গোপালের ঠিক হয়েছেটা কি? গোপাল দাদু সোনা আর রূপোর তফাৎ বুঝতে পারছে না রাজা মশাই, তাই সোনাকে রূপ ভেবে ভুল করছে। সে কি, চোখের অসুখের জন্য যে আলাদা ওষুধ? আমি এক্ষুনি সেই ওষুধ নিয়ে ওই গোপালের বাড়ি যাচ্ছি মহারাজ। তার আর দরকার নেই বৈদ্য মশাই, আমি এসে গেছি মহারাজ। আমার চোখ মন সব ঠিকই আছে। কই আমার আসন কই? এই তো, কতদিন আমি আমার আসনে বসিনি। না 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 না, ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হচ্ছে। গোপাল, তুমি দেখতে পাচ্ছ তো আমার হাতে একটা সোনার মুদ্রা আর রূপোর মুদ্রা আছে? বিলক্ষণ পাচ্ছি মহারাজ। আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা মুদ্রা তোমাকে দেব। বলো গোপাল, তোমার কোনটা চাই? আমার এই মুদ্রাটাই চাই মহারাজ। এ কি, গোপাল সোনার মুদ্রা ছেড়ে রূপোর মুদ্রাটা তুলে নিল? তাহলে কি গোপাল সত্যি পাগল হয়ে গেল নাকি? আহা, গোপাল তাহলে সত্যি পাগল হয়ে গেল। কি আনন্দ! এবার আমি রাজকোষ নিশ্চিন্তে ফাঁকা করে দেব। কি বুঝলে রাজবৈদ্য? আগে আমার মনে হয় ওই গোপালের নিশ্চয়ই কোনো কঠিন অসুখ হয়েছে। আরে সে তো বুঝতেই পারছি, না হলে কেউ সোনার মুদ্রা ছেড়ে রূপোর মুদ্রা তুলে নেয়। কিন্তু এটা কি মাথার ব্যামো না চোখের? আগে কি করে বলি বলুন তো, শুধু যে ওই সোনার উপর তফাৎটাই করতে পারছে না, বাকি তো সব দেখতেও পাচ্ছে, আর পাগলামিরও কোনো লক্ষণ নেই। রোগটাকে বুঝলে ঠিকভাবে ধরতে হবে। এবার বলো তো গোপাল, মানে কোনটা তোমার চাই? এতে আবার ভেবে দেখার কি আছে মহারাজ? আমার এটাই চাই। দুধ ছেড়ে খাচ্ছে গোপাল সোনা, তাই রূপো বেছে ফেলে দিল সোনা। কি বাজে কথা বলছেন? এটাই সোনা? আপনি কি সোনাও চেনেন না সভাকবি? এই যে মহারাজ, এসে গেছে আপনার পাগলা গোপাল ভাঁড়। গোপাল, আজ্ঞে মহারাজ। আমার মনে হয় তোমার মাথার রোগী হয়েছে, আর এই রোগের তো কোনো চিকিৎসা নেই।
ঠিক বলেছেন মহারাজ, কোনো ওষুধেই যে কাজ দিচ্ছে না। একটা সময় ছিল যখন গোপালের শান দেওয়া বুদ্ধি ছিল, আর আজ সেই গোপাল কিনা পাগল হয়ে যাচ্ছে। এসব পাগলামি নয়, ওর বুদ্ধিতে জং পড়েছে। তাই এই জং ধরা মূর্ছে পড়া ভাঁড়টাকে আর রাজসভায় রেখে কি করবেন মহারাজ? গোপালকে এই মুহূর্তে রাজসভা থেকে বহিষ্কার করে দিন। কে বলেছে মহারাজ আমার বুদ্ধিতে জং ধরেছে? আমার বুদ্ধি যে আগের মতোই আছে মহারাজ। প্রলাপ প্রলাপ, সব পাগলের প্রলাপ। তোমার বুদ্ধি যদি আগের মতন থাকতো তাহলে কি তুমি সোনা ছেড়ে রূপো বেছে নিতে গোপাল? হ্যাঁ মহারাজ, অবশ্যই বেছে নিতাম। মানে কি বলতে চাও তুমি? এই যে মহারাজ। এটা কি গোপাল? রূপোর মুদ্রা, যেগুলো আপনি আমার বুদ্ধি পরীক্ষা করার জন্য আমার হাতে দিয়েছেন। এই দেখুন মহারাজ, গুনে গুনে 12টা রূপোর মুদ্রা আছে এখানে। আমি যদি প্রথম দিনই সোনার মুদ্রা তুলে নিতাম, তাহলে কি আপনি পরের 11 দিন আমার বুদ্ধি পরীক্ষা করার জন্য আমাকে ডেকে পাঠাতেন? তখন আমাকে ওই একটি সোনার মুদ্রা নিয়েই সন্তুষ্ট থাকতে হতো। নয়, হ্যাঁ মহারাজ। হিসেব করে দেখলাম একটা সোনার মুদ্রা থেকে 12টা রূপার মুদ্রা যে অনেক দামি। এবার বুঝলেন তো মহারাজ, গোপালের বুদ্ধি ঠিক আগের মতোই আছে। তার মানে এসব তোমার চাল ছিল বেটা বিটলে? সে আপনি যে নামেই ডাকুন, সোজা পথে যখন ইলিশ খেতে পেলাম না, তখন এটাই সই। ধন্য গোপাল, ধন্য তুমি। তুমি আবার আমাকে ভুল প্রমাণিত করলে। এই নাও গোপাল, তোমার পুরস্কার। মহারাজের জয় হোক। এই যে তোরা এসে গেছিস। আরে আমি এতক্ষণ তোদের কথাই ভাবছিলাম। তাহলে এবার কি করতে হবে? বাড়ি গিয়ে সকলে মিলে একসাথে কড়া করে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে হবে। চল চল চল, তাড়াতাড়ি চল। কি মজা কি মজা! গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ। গিনি হয়নি হয়নি, ঠিক হয়নি গো। কি হয়নি? জমেনি ঠিক, যাকে বলে যাচ্ছে তাই। গিনি তোমার হাতের সে জৌলুস আর নেই, বুঝলে? কেমন যেন মরচে ধরে গেছে গো। জীবনটাতেই তো মরচে ধরে গেল গো। হাতের আর দোষ কি? তা এত হেয়ালি না করে কি হয়েছে সেটা খোলসা করে বলবে তো? মাংসটা ঠিক হয়নি, বুঝলে? এই শোনো, চুপচাপ খেতে হলে খাও, না হলে অন্য উপায় দেখো। এই জন্য ঠিক এই জন্যেই আগেকার দিনে রাজা মহারাজারা অতগুলো করে বিয়ে করতেন। কেননা তারা জানতেন যে বউ বুড়ি হয়ে গেলে আর ভালো করে রান্না বান্না করতে পারবে না। তুমি কোন মহারাজ হে? একটা ভর কোথাকার। তা এতই যখন ইচ্ছে, তখন যাও না, যাও একটা খুকি দেখে একজনকে বিয়ে করে আনো। দেখি তোমার মুরত, আমি বাপের বাড়ি চলে যাবো। একেই বা লাভ আর কি হচ্ছে? ঠিক করে রান্না বান্না করছো না, এই মাংস মুখে দেওয়া যায়? আর এদিকে বাড়িতে আয়েশ করে দিন দিন মোটা হয়ে চলেছো। ও, বয়সকালে তোমার টাক বাড়তে পারে, তাতে দোষ নেই। আমি মোটা হলেই দোষ। শোনো, টাক নিয়ে কোনো কথা বলবে নাই, বলে দিলুম। বেশ করবো, বলবো টেকো টেকো টেকো। একে তো ঠিক করে মাংস খেতে পারলাম না, তার উপর টেকো বলে রাখাচ্ছে। নিকুচি করেছে খাওয়ার। হ্যাঁ, ফেলে দাও, ভেঙে ফেলো সব। আমার বাপের বাড়ি থেকে বাটিটা দিয়েছিল। হ্যাঁ, বাটি হাঁড়ি সবই তো দিয়েছিল, সেই সাথে হাঁড়ির মতো একটা বউ। এত বড় অপমান! এই শোনো, কাল থেকে রান্না বন্ধ। বন্ধ তো বন্ধ, আমি পাশের দোকান থেকে খেয়ে আসবো। বেশ তো, সকাল বিকেল তাই খেও। না গেলে ধাক্কা মেরে বের করে দেবো। কি ঠেলছো কেন? যাও যাও বলছি তো। নিজের স্বামীকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? তুমি স্বামী না স্বামী? বেরো বলছি, বেরো। দূর হও, দূর হও আমার চোখের সামনে থেকে, দূর। গোপালের বাড়িতে তো দেখছি কুরুক্ষেত্র লেগে গেছে।
আরে দোকানে যে খাবো পয়সাটা তো নিতে দাও। কোনো পয়সা দেবো না, কোনো পয়সা দেবো না, যাও গিয়ে মহারাজের কাছে গিয়ে যাও, গে যাও। বাবা 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 বাবা, গোপালকে কিনা ওই গোপালের বউ বাড়ি থেকে বের করে দিল। ভালো ভালো, খবরটা এই মন্ত্রী মশাইকে দিতেই হচ্ছে। ওই তো মন্ত্রী মশাই আসছে। মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, আরে এদিকে এদিকে এদিকে, আপনার জন্যে বড় খবর আছে। গোপালের বউ এই গোপালকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সে কি? কেন? এই গোপাল তার বউয়ের রান্না খারাপ হয়েছে বলে সেই নিয়ে ঝগড়া। গোপালের বউ রেগে গিয়ে তাকে ওই বাড়ি থেকে বার করে দিয়েছে। এখন ওই বাজার থেকে যে খাবার কিনে খাবে তারও একটা পয়সাও গোপালকে দেয়নি। আর বলেছে ওই মহারাজের কাছে গিয়ে ওই পয়সা চাইতে। চাওয়াচ্ছি পয়সা, চাওয়াচ্ছি। ওর হাল আমি বেহাল করে দেব। এখনই মহারাজের কাছে গিয়ে খবরটা দিয়ে আসি। বলো কি মন্ত্রী, এ তো দারুণ, বিশাল খবর। হ্যাঁ, এই তালে গোপালকে জব্দ করা যাবে। ওই তো গোপাল এসে গেছে। মহারাজ, আমার কিছু টাকা চাই। না 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 গোপাল, উঠতে বসতে যখন তখন এভাবে হুট করে তোমাকে টাকা দেওয়া যাবে না। মহারাজ, আমি ভাবতাম আপনি আমায় খুব ভালোবাসেন। আমার এই বিপদে তাই আপনারই শরণাপন্ন হয়েছিলাম। বিপদে ভগবানকে স্মরণ করা উচিত গোপাল। যাও যাও, এখন আর পয়সার জন্য আমাকে বিরক্ত না করে নিজের কাজে যাও। কি হলো গোপাল? মহারাজ কি বললেন কানে গেল? যাও, নিজের কাজে যাও। ও ভোলা, তা আমায় একটু মিহিদানা দাও তো, চেখে দেখি। শোনো শোনো, ওই নগদ পয়সা ছাড়া আমি কিচ্ছু দেব না। ভালো জমেছে। এইবার শ্রীমান গোপালচন্দ্র হাড়ে হাড়ে টের পাবে। হাড়ে হাড়ে টের পাবে কত ধানে কত চাল। বেটা কি বলে জানো? বলে ওকে নাকি মহারাজ খুব ভালোবাসেন, মানে মহারাজের প্রিয় ভাজন। তা মহারাজও দিয়েছেন আচ্ছা করে। মহারাজের কাছ থেকে একটা কানা করিও না পেয়ে মুখ চুন করে চলে গেছে। দেখি এবার কেমন করে খাবার জোটে। আজ গোপাল টের পাবে জব্দ হলে কেমন লাগে। ওরে বেটা, এটা তার মানে মন্ত্রী আর ভোলার কাজ? নাড়া বেটা, দেখাচ্ছি তোদের মজা। দেখি ইঁদুর মারার বিষের মোড়ক দাও তো। পয়সা কিন্তু এখন দিতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, পরেই দিও। তাহলে 100টা দাও। 100টা? অতগুলো দিয়ে কি করবে? বলি, তোমার এত প্রশ্ন কিসের হে? দিতে বলেছি, দাও না। দাদু এখানে কি করছে? শোন, তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? তোরা তোদের দিদাকে গিয়ে বলবি যে আমি ইঁদুর মারার বিষ নিয়ে ভোলার দোকানের কাছে গেছি, বুঝেছিস? তাড়াতাড়ি যা। কিন্তু দাদু, ইঁদুর মারার বিষ দিয়ে কি হবে? ওই পেটে যে ইঁদুরের ডন বৈঠক মারছে তার সুরাহা করতে হবে। তার জন্য ইঁদুর মারার বিষ খেয়ে পেট ভরাবে? যা বলছি সেটা কর গিয়ে এখন।
একটু বেশিও বলবি না একটু কমও বলবি না, বুঝলি? যা তাড়াতাড়ি যা। আচ্ছা দাদু, আসছি। আমায় জব্দ করা, হ্যাঁ? এবার দেখো মজা কাকে বলে। দিদা, ও দিদা, কি হয়েছে কি? হ্যাঁ, দিদা দিদা করে বাড়ি একেবারে মাথায় তুললো। হ্যাঁ, দাদু বলে পাঠালো যে ইঁদুর মারার বিষ নিয়ে দাদু ভোলা ময়রার দোকানের দিকে যাচ্ছে। বলিস কি রে? গেল গো, সব গেল। আমার স্মৃতির সিঁদুর উজাড় হয়ে গেল গো। এবার আমার কি হবে গো? দিদা, কাঁদছো কেন? মনে হচ্ছে দিদাকে কান্না রোগে পেয়েছে রে। ওরে বাবা রে, আমার কি হবে রে? একবার ভাব, গরমের সময় এরকম কাঁদলে কত সুবিধা হতো, আরে জলের তো কোনো অভাবই হতো না। এই হতভাগারা, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গুলতানি মারছিস? হ্যাঁ, চল 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। ওগো, আমার কি সর্বনাশ হলো গো! মানুষটা যে ইঁদুর মারার বিষ নিয়ে ভোলা ময়রার দোকানের দিকে যাচ্ছে গো। ওগো, সময় মতো তাকে আটকাতে না পারলে আমি যে পথে বসে যাবো গো। ওরে বাবা, এ কি শুনছি? শেষকালে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা? না, এক্ষুনি খবরটা দিতে হবে দেখছি। কি বলছো মন্ত্রী? গোপাল আত্মহত্যা করতে যাচ্ছে? হ্যাঁ মহারাজ, রাস্তায় আস্তে আস্তে শুনলাম গোপালের বউ এই সব কথা বলে কাঁদতে কাঁদতে যাচ্ছে। চলো 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 চলো, সে কি, চলো গিয়ে দেখি। ওগো, তুমি চলে গেলে আমার স্মৃতির সিঁদুরের কি হবে গো? ওগো, কি ব্যাপার কি গোপাল? এমন কি ঘটলো যে আত্মহত্যার জন্য মেতে উঠলে? পাগল না পায়জামা, আমি ফট করে মরতে যাব কেন? আমি ইঁদুর মারার বিষের দোকান দিয়েছি, ব্যবসা করব, টাকা রোজগার করব, আর সেই টাকায় বাইরে খাবো। কি রসিকতা হচ্ছে? হ্যাঁ? আমি কেঁদে কেঁদে মরছি, আর এদিকে ও, তার মানে আমি মরলেই ভালো হতো? না গোপাল, এগুলো কিন্তু একেবারেই ঠিক নয়। আর চলো হে মন্ত্রী, তুমিও বাড়ি যাও, যত সব উল্টো পাল্টা কাণ্ড। মিহিদানা, মিহিদানা, গরম মিহিদানা। মরবে মরবে, খেলেই মরবে, বাইরে খেয়ে ঘরে গিয়ে মরবে। একেবারে টাটকা, একেবারে টাটকা। মরবে মরবে, খেলেই মরবে, না মরলে পয়সা ফেরত। এ কি রে বাবা, মিহিদানা খেলেই বলছে মরবে, আর মিহিদানা খেয়ে কাজ নেই। পালা 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 রে। এই এই গোপাল, এই বলি, এটা হচ্ছেটা কি? হ্যাঁ, হচ্ছেটা কি? আমার ব্যবসা ওই লাটে তোলার মতলব? হ্যাঁ, বলি আমার ব্যবসা লাটে তুলে তো তোমার ব্যবসা বাঁচাতে পারি না, আমাকেও তো বিক্রি করতে হবে নাকি? হ্যাঁ, তোমার ব্যবসাও না ওই লাটে তুলে দেবো আমি। হ্যাঁ, তুমি আমার ব্যবসা লাটে তুলে দেবার আগে আমি যে তোমার মাথা ভাঙবো। অবশ্য ভাঙলেই বা কি, ওই পচা গোবর ছাড়া তো আর কিছুই পাবো না। বললে? বললাম তোমার মাথাটা একটা পচা গোবরের কারখানা, ভাঙলেই সারা হাত দুর্গন্ধে ভরে যাবে, তাই ভেঙে কোনো লাভ নেই। গোপাল, বলে দিচ্ছি এটা কিন্তু ভালো হচ্ছে না। হ্যাঁ, খেলেই মরবে, খেলেই মরবে, 100 ভাগ সত্যি। খেলেই একেবারে পট করে পটল ডাঙা চলে যাবে। আহা, শোনো না, আরে বাবা একটু আস্তে বলো না। বলতে পারি, কিন্তু একটা শর্তে। কি? তোমায় প্রতিদিন আমায় আর আমার নাতি নাতনিদের বিনামূল্যে মিহিদানা খাওয়াতে হবে। আচ্ছা বেশ, কিন্তু গোপাল তো আমায় ঠকাচ্ছে। কিছু একটা ব্যবস্থা তো নিতে হবে দেখছি। আপনার কাছে
একটা নালিশ আছে আমার মহারাজ। নালিশ কার বিরুদ্ধে? গোপালের বিরুদ্ধে। আগে আগে মহারাজ, গোপাল আমার ব্যবসা লাটে তুলে দেবে মহারাজ। আমি যতবার ওই লোককে চেঁচিয়ে চেঁচিয়ে ওই মিহিদানা খেতে আসার কথা বলছি, গোপাল ততই ওই আমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে খেলেই মরবে, পট পট করে পটল ডাঙা চলে যাবে। আচ্ছা মহারাজ, এইসব কি ঠিক হচ্ছে? আই গোপাল, তুমি চেঁচিয়ে চেঁচিয়ে এসব কথা বলেছো কেন বলো তো? আচ্ছা মহারাজ, না চেঁচিয়ে বললে আমার কাছে খদ্দের আসবে কেন? আর খদ্দের না এলে আমি আমার ব্যবসা চালাবো কি করে? তাই বলে আমার ব্যবসা খারাপ করে? আস্তে আস্তে, রাজসভা শান্তি নষ্ট করো না। মহারাজ, এই সঠিক বিচার করে আপনি কোনো পথ বলে দিন মহারাজ। আমি সব শুনলাম গোপাল, কিন্তু না গোপাল, চেঁচিয়ে বিষ বিক্রি করা যাবে না, এ আমার আদেশ। বেশ। দাদু, এবার তাহলে কি হবে? মিহিদানা খেতে পারবো না? আরে এত তাড়াতাড়ি হতাশ না হয়ে চট করে একটা মরা ইঁদুর নিয়ে আয় তো। মরা ইঁদুর দিয়ে কি করবে গো? আগে নিয়ে তো আয়। আচ্ছা, আনছি। দাদু, তুমি না খুব দুষ্টু। আরে আমার নাম যে গোপাল, জানিস না পুরাণে গোপাল ঠাকুর কি রকম দুষ্টু ছিল? হ্যাঁ, এই নাও মরা ইঁদুর। আরে আরে, এটা কি করছো গো দাদু? বিনামূল্যে রসগোল্লা মিহিদানা খাবি কিনা? হ্যাঁ, খাবো তো। তাহলে কথা না বলে শুধু দেখে যা। কি ব্যাপার গো? হ্যাঁ, আমার দোকানে কি মতলব? ভোলা, খান দশেক রসগোল্লা দাও দেখি, আজ কিন্তু নগদে নেব। হ্যাঁ, দিচ্ছি। কি ইঁদুর? কি ভোলা, ছি 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 ছি, তোমার দোকানের জিনিস তো আর খাওয়া যাবে না। দয়া করো, দয়া করো, তুমি আর কাউকে কিচ্ছু বলো না। আমি ক্ষমা চাইছি তোমার কাছে, কাউকে কিচ্ছু বলো না। এসব জানাজানি হয়ে গেলে আমার দোকান থেকে কেউ আর মিষ্টি কিনবে না। আরে আমি কি তোমার নামে এরকম বলতে পারি নাকি? বলি এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, তোমার রসগোল্লার হাঁড়িতে মরা ইঁদুর পড়েছে, আমি এটা কাউকে বলবো না। হ্যাঁ, মরা ইঁদুর? কি শুনছি রে? হ্যাঁ, খেয়ে মরবো নাকি? পালাই বাবা। এটা কি হলো? হ্যাঁ, তুমি বললে কেন? আমি লোকজনকে বললাম কোথায়? আমি তো তোমাকে বললাম যে রসগোল্লার হাঁড়িতে মরা ইঁদুর পড়েছে, আমি এটা কাউকে বলবো না। না বললে তো তুমি আবার আমার কথা বিশ্বাস করতে না। আচ্ছা, আমি কি তোমার ওই চালাকি বুঝি না নাকি? হ্যাঁ, রসগোল্লা দিন তো এক হাঁড়ি। আচ্ছা দাদা, এই যে শুনুন, আমি কি আপনাকে একবারও বলেছি যে ভোলা ময়রা রসগোল্লার হাঁড়িতে একটা মরা ইঁদুর পাওয়া গেছে? না তো, আপনি তো বলেননি, কিন্তু আপনি আমাকে না বললেও তা আমি সব শুনে ফেললাম। ওরে বাবা, কি সাংঘাতিক ব্যাপার! রসগোল্লার হাঁড়িতে মরা ইঁদুর! আমি এক্ষুনি মহারাজের কাছে গিয়ে ভোলার নামে নালিশ করব। গেল, আমার খদ্দের পালিয়ে গেল। গোপাল, গোপাল, এটা কিন্তু তুমি ঠিক করলে না গোপাল। ঠিক তো এবার হবে। আমি সবাইকে বলে দেব যে তোমার মিষ্টির হাঁড়িতে মরা ইঁদুর ছিল। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তোমায় আমি প্রতিদিন ওই বিনামূল্যে মিষ্টি খাওয়াবো। তুমি আর দয়া করে কাউকে কিছু বলো না গোপাল, এই হাত জোর করছি। এই তো বাচ্চা ধন, এবার পথে এসো। কি ব্যাপার বলো তো মন্ত্রী? গোপালের কাছে তো পয়সা নেই, তাহলে গোপালে চলছে কি করে? মানে খাচ্ছেই বা কি? তাহলে মহারাজ, আমি গিয়ে খোঁজ নিয়ে আসি। হ্যাঁ, মাঝে মাঝে না তোমার মাথাটা ফাটিয়ে দেখতে ইচ্ছে করে। বুদ্ধির জায়গায় ঠিক কোন জিনিসটা ভরে রেখেছো? মাথার কি বা দোষ? ওহে রাজা ধীরাজ, অকাজের ফলে গজিয়েছে শুধু আগাছা আর কলা গাছ। কলা গাছ? আচ্ছা সভাকবি, জীবনে তুমি কি একটাও ভদ্রসভ্য কবিতা লিখতে পারবে না? আগাছা, কলা গাছ, এসব কি কবিতার ভাষা? আগে মহারাজ, ওই কলা গাছটা তো শুধু ছন্দ মেলানোর জন্য। তাই বলে কলা গাছ? আম গাছ বলতে পারতে, তা না কলা গাছ। ছি 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 ছি, তুমি তো মুড়ি মুড়কি সব এক করে দিলে। কিন্তু মহারাজ, বিজ্ঞান বলছে। কি বলছে?
মস্তিষ্কে কলা গাছ হয় এরকম বলছি, যদিও সেটা তোমাকে দেখলে ঠিক বোঝা যায়। কিন্তু মহারাজ, গোপাল এটা ঠিক কাজ করছে না। ইঁদুর মারার বিষ বিক্রি করা ঠিক না। প্রাণী হত্যা মহাপাপ, তাতে প্ররোচনা দেয়া আরো বড় রকমের পাপ। বেশ তো, তুমিও তাহলে এবার থেকে মশা মাছি এসব কিছুই মারবে না, সব জমিয়ে রাখবে। আরে ওই তো গোপাল এসে গেছে। এসো গোপাল এসো। কি খবর গোপাল? খবর বলতে মহারাজ, মহারাজ এবার বুঝলেন তো? বুঝলাম বুঝলাম, বুঝলাম। এই নাও ধরো গোপাল তোমার টাকা। কিন্তু গোপাল, বউকে কি করে শান্ত করবে সে ব্যাপারে কিছু ভাবলে? টাকা ছাড়াই ঠান্ডা করব মহারাজ। বেশ, দেখাও তবে, দেখি তোমার বুদ্ধির দৌড়। ওই তো একটা জেলে এদিকেই আসছে, দেখি ওকে কিভাবে জব্দ করা যায়। এই যে বলি, কোথায় যাচ্ছ হে? মাছ নিয়ে লোকে কোথায় যায়? হাটে যাচ্ছি বিক্রি করতে। এই পৃথিবীর সমস্ত কিছুই তো ঈশ্বরের সৃষ্টি, নদী, নদীর মাছ সব। ভগবানের সৃষ্টিকে এরকম টাকার বিনিময়ে বিক্রি করা একেবারেই উচিত নয়। হ্যাঁ নয়, হ্যাঁ। তা সে যাকগে, একখানে ইলিশ দাও দেখি। এই নাও। কত দাম? না না না, দাম দিতে হবে না, থাক থাক। এই তো, তোমার মাথায় বুদ্ধি আছে। এক কথা কেমন ভগবানের সৃষ্টির ব্যাপারটা বুঝে গেলে। ও মা, কত বড় ইলিশ মা! নজর দিও না, শুভ কাজে যাচ্ছি। কোথায় যাবে গো? বুঝলে গিন্নি, অনেক ভেবেচিন্তে ঠিক করলাম আর একটা বিয়ে করব। মাথায় যদিও একটু টাক, ভুঁড়িটা যদিও একটু বড়, তবুও কতই বা বয়স আমার। বুঝলে গিন্নি, মেয়ে দেখে নিয়েছি, কালই বিয়ে করতে যাব। মেয়ে বেশ সুন্দরী, ছিপছিপে, হ্যাঁ, কখনো যাচায় না, তার উপর মিষ্টভাষী, কম বয়স, তার উপর ভালো রান্নাও করতে জানে। বুঝলে, আজ তত্ত্বে এই মাছটা দিতে যাব। কি এই ঘরে আমার সতীন আসবে? না 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 না, আমি ঘর জামাই থাকবো। শাশুড়িটিও বেশ ভালো, বুঝলে। ওগো, আমার ঘর পুড়ে গেল গো। আমার স্বামী চলে যাচ্ছে ঘর জামাই হতে। ওগো, কখনো আর তোমায় গঞ্জনা দেব না গো। আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না গো। তুমি চলে গেলে আমি খাবো কি? ওগো, রাতের বেলা একলা একলা ঘরে থাকবো কি করে গো? আমার যে বড় ভূতের ভয়। ওরে বাবা, কি শুনছি আমি? এই যে ভূতের মুখে রাম নাম। আমায় তুমি ক্ষমা করে দাও গো। এই কথা দিচ্ছি, এবার থেকে ভালো ভালো রান্না করবো গো। এমন মাংস রাঁধবো যে থালা অব্দি চেটে চেটে খেয়ে নেবে। দেখো, আরে হচ্ছে কি? আরে আরে ছাড়ো ছাড়ো, আরে ধুতি খুলে যাবে যে, ছাড়ো। আগে কথা দাও, আমি থাকতে তুমি আর বিয়ে করবে না। সে কি করে হয় গিন্নি, আমার যে কথা দেওয়া হয়ে গেছে। ও সব কোনো কথা আমি শুনতে চাই না। সকলে বলে তুমি বুদ্ধি আর কথা বেচে খাও। এই কথা দিয়ে সে কথা ফেরানো তোমার কাছে জল ভাত। জল ভাত? ওহো, বুঝলে, ওই ভাতের কথায় মনে পড়ে গেল, মনটা বড্ড ভাত ভাত করছে গো। আমি এক্ষুনি ভাত করে নিয়ে আসছি। তাহলে এই ইলিশ মাছটাও নিয়ে যাও, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে জমিয়ে রাঁধো দেখি। তাহলে আর নতুন বিয়ে করবে না বলছো? হ্যাঁ পাগল। ও মা, তুমি কি ভালো গো। সত্যি গোপাল, তোমার চুরি নেই। এ কথা তো মুখে বললে হবে না মহারাজ, পুরস্কার চাই যে। ঘরে বাইরে এত তিরস্কারের পরেও পুরস্কার? আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে হবে হবে, সব হবে। এই নাও তোমার পুরস্কার। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।